গল্প গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। তৃতীয় পর্ব। লেখনীতে শার্লিন হাসান। নির্মাণ নাকমুখ কুঁচকে তাকায়। বিড়বিড় করে বলে, শালা একজনকে ভালোবেসে অনুভূতি পুষছে, অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেতেও এক পায়ে রাজি আছে। আদনান প্রেমময় কাব্য বলা শেষ করে নির্মাণের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠে। বাকিরাও নির্মাণের চেহারা দেখে হেসে মজা নিচ্ছে। এদিকে নির্মাণ বেচারা মুখখানা গম্ভীর করে বলে, কথার কথা বলেছি কবিতা শোনালে, আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যেতে দেব। কিন্তু তুই শালা যে বড় বজ্জাত, মেয়েবাজ আর হারামি সে বিষয়ে সন্দেহ নেই। কত বড় মেয়েবাজ হলে ডেটের যাওয়ার কথা শুনে কবিতা শোনায়? রেসে জিতলে ট্যুরের টাকা তোর। আমি কারোর গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছি না। আদনানের কথায় নির্মাণ খুশি হয়ে বলে, সত্যি তো? আদনান কিছুক্ষণ চুপ থাকে। ভেবে জবাব দেয়, না। টাকাটা কোন গরিবকে দিলে কাজ হবে? তুই সর এখান থেকে। সাথে সাথে নির্মাণের মুখের খুশি হাওয়াই মিঠাইয়ের মতো মিয়ে যায়। আদনান আড়মোড়া ভাঙে। বাকিরা তাকিয়ে আছে তাদের দিকে। শাহজান বলে, সত্যি করে বল, কার প্রেমে পড়েছিস? তোর বোনের। আদনানের কথায় শাহজান জবাব দেয়, আমার বোন বিবাহিত। তোর নজর এতটাও খারাপ না। আমি হৃদয়ে যার বাস, সে একটা ধানী লঙ্কা, যার তীব্র ঝাঁজে আমার হৃদয় মাঝে মধ্যে জ্বলে উঠে। আদনানের কথায় সবাই হাসে। রাহা জবাব দেয়, ঠান্ডা হয় না? হয়, যখন তার দিকে কোমল দৃষ্টিতে তাকাই। মেয়েটা আশেপাশেই আছে। নিশাতের কথায় আদনান কৌতূহল রাখতে বলে, ছবির দিকে তাকাই। আশেপাশে থাকলে তো হতোই। দিনে 4বার করে চুমু দিতাম। আস্তাগফিরুল্লাহ। ছি, ছি। নিশাতের কথায় আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, আর কিছু জিজ্ঞেস করবি না? সবাই চুপ। আদনানের মুখে লাগাম কম। যখন যেখানে খুশি সেখানে যা খুশি তাই বলতে পারে। যাকে তাকে মুখের উপর কথা শোনাতে পারে। আদনান বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলে, ক্লাসে যাবি না তোরা? সবাই হ্যাঁ বদকে মাথা নাড়ায়। ক্লাসে যেতে যেতে নির্মাণ বলে, ট্যুরে যাব। কিছু টাকা দিস। প্লেট নিয়ে গেটের সামনে আয়। নিশ্চয়ই দেব। শালা, তুই এমন তেতো কেন? ওই যে তোর নানিকে ভালোবাসি সেজন্য। আমার নানি পটল তুলেছে অনেক আগে। সময় আছে, ভালো হয়ে যা আদনান। ভাবছি মেয়েদের ইভটিজিং করা ছেড়ে দেব। মাশাআল্লাহ। এভাবেই পরিবর্তন আসুক তোর মাঝে। আচ্ছা, ছেলেদের ইভটিজিং করলে কেমন হয়? ইউনিক না? আদনানের কথায় নির্মাণের মুখের কথা উড়ে গেছে। হতভম্ব হয়ে তাকায় আদনানের দিকে। নির্মাণের তাকানোতে আদনান হাসে। নির্মাণ তখন আদনানের পিঠে চাপড় মেরে বলে, তোর প্রেমিক নারীর কাছে বিচার দেব। ইলমার কথা উঠাতে আদনান বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। গম্ভীর কণ্ঠে বলে, ওর কথা বাদ দে। স্লির মেয়ে, আমাকে যে অপমান করে, মুখের উপর থ্রেট দেয়। তুই বল, আজ পর্যন্ত কারোর বুকের পাঠা এত বড় হয়নি যে আমাকে থ্রেট দিবে। কিন্তু এই মেলিচা কথায় কথায় থ্রেট দিবে। কি বলে থ্রেট দেয়? হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেওয়ার। পান থেকে চুন খসলে বলবে, খবর আছে। আদনানের কথায় নির্মাণ শব্দ করে হাসে। তার হাসি দেখে আদনান ভীষণ বিরক্ত হয়। 2 দিন পর আদনান নির্মাণের সাথে বেরিয়েছে বাইক রেসের উদ্দেশ্য। তাদের সিলেক্ট করা লোকেশনে আসে দুজন। শাহজানও আসবে সেখানে। আদনান বাইক থেকে নামতে জয়কে দেখে, যে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে। আদনান একনজর জয়কে পরখ করে নেয়। একটু সাইডে এসে সিগারেট ধরিয়ে সেটা টানতে থাকে। বাকিরা সব ঠিকঠাক করছে। আদনানের সিগারেট খাওয়া শেষ হতে সবাই রেসের জন্য তৈরি হয়। তার 5 জন বাইকার মিলে রেস করবে। তাদের মধ্যে আছে জয়, আদনান, সাথে তাদের ভার্সিটির আরও 3জন ছেলে। সবাই নিজেদের বাইকে উঠে বসে তৈরি হয়ে বসতে তাদের রেস শুরু হয়। নির্মাণ তাকিয়ে আছে সবার যাওয়ার দিকে। মুহূর্তের মাঝে বাইকগুলো তাদের চোখের আড়াল হয়ে যায়। তবে রাস্তার পাশে সেট করা মিনি ক্যামেরায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। নির্মাণ চিন্তিত, আদনান জিতবে তো? বাকিরা মিলে ঠান্ডা কোমল পানীয় পান করছে। শাহজান নির্মাণের পাশে দাঁড়ানো। নির্মাণ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল মেসেজে। শাহজান রাস্তার দিকে চোখ বুলিয়ে রেখেছে। নির্দিষ্ট একটা সময় পেরুনোর পর তাদের আসতে দেখে সবাই। আদনান, জয় প্রায় আগে পিছে। কখনো জয় আগে তো কখনো আদনান আগে।
দুজন প্রায় প্রতিযোগিতায় আছে, যে কোনো একজন জিততে পারে। নির্মাণ চিৎকার করে বলে, আদনান জিতবেই। ছেলেপেলে গুলো জয়ের নাম তুলছে, কারণ তারা সবই জয়ের লোক। তাদের জয় জয় স্লোগানের মাঝে আদনান এসে লাল ফিতা ক্রস করে থামে। বাকিরা হতভম্ব হয়ে তাকায়। নির্মাণ চিৎকার করে বলে, জিতো সে রে প্রেমিক নারীর আদনান জিতো সে। নির্মাণের এমন স্লোগানে শাহজাহান চট করে চর বসায় নির্মাণের কাঁধে। আদনান চোখ রাঙিয়ে তাকায়। নির্মাণ কৃত্রিম হেসে বলে, জিতো সে রে জিতো সে আদনান ভাই জিতো সে। শাহজাহান, নির্মাণ আদনানের কাছে আসে। আদনান বাইকের হেলমেট খুলে জয়ের সামনে আসে। চোখে মুখে তার তাচ্ছিল্যের হাসি। একটু আগে বাইক রেসে জয় আবরণকে হারিয়েছে আদনান, সেজন্য একটু অহংকার তো মনে আসছে। বিশেষত জয়ের ছেলাপেলা গুলো জয়ের নামে গীত গাইছিল। কিন্তু বেচারা জয় আবরণ, ৭১-এ হেরে যাওয়া জয় পাকিস্তানের মতো হয়ে গেছে। আদনানের তাচ্ছিল্যের হাসি দেখে জয় বিরক্ত হয়। আদনান শীস বাজিয়ে আবরণের উপর নিচে পরখ করে। আদনানের এরকম চাহনিতে আবরণ কিছুটা অস্বস্তিতে পড়ে। সেটা স্পষ্টভাবে নিজের চেহারায় ফুটে উঠেছে। আদনান কি যেন আনন্দ পেল জয়ের অবস্থা দেখে। পুনরায় শীস বাজিয়ে আবরণের উদ্দেশ্য বলে, বারবার যারা হেরে যায় তাদেরকে জয় বলে ডাকতে ইচ্ছেই করে না। কথাটা বলে শব্দ করে হাসে আদনান। আবরণ চোয়াল শক্ত করে বলে, জয়, বারবার হেরে জায়গা মতো জিতে যাবে। শুধু সময়ের অপেক্ষা। আমার বালটা জিতবি। এক কাজ কর, তোর জয় নামটা পাল্টে নে। বারবার হেরে যাওয়া মানুষকে নিশ্চয়ই জয় বলে ডাকতে ইচ্ছে হবে না। তোর সমস্যা তোর কাছে রাখো। আর তুই কি শীস বাজিয়ে আমাকে ইভটিজিং করছিস? আদনান হাসি থামায়। আশেপাশে তাকায়। হাত নাড়িয়ে বলে, বিশ্বাস কর ভাই, ইউনিক কিছু ট্রাই করছিলাম। এই ধর, বারবার হেরে যাওয়া লুজারকে একটু ইভটিজিং করা। আমার তোকে দেখে কি মনে হয় জানিস? আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, কি? লাইফলেস, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আদনানের কথায় জয় চোয়াল শক্ত করে নেয়। আদনান পুনরায় হেসে জয়কে ব্যঙ্গ করে নেচে বলে, নামটা পাল্টে নিস। লুজার রাখতে পারিস। লুজার আবরণ। আবরণ মৃদু চিৎকার করে বলে, এর মূল্য তোকে দিতে হবে। কত টাকা? আবরণ রেগে জবাব দেয় না। রাগে শরীর কাঁপছে তার। আদনান সেই মজা নিচ্ছে জয়কে নিয়ে। আদনান নিজের টাকাগুলো নিয়ে শাহজাহান এবং নির্মাণকে নিয়ে বিদায় হয়। আবরণ তাদের যাওয়া দেখে ছেলেপেলেদের জিজ্ঞেস করে, আদনান কি নতুন রিলেশনে গেছে? তখন একটা ছেলে বলে, মনে হয় না। রিয়ানা আজাদের সাথে মনে হয় ব্রেক আপ করে নিয়েছে। এখন সিঙ্গেল মনে হয়। না, আদনানের মতো প্লেবয় সিঙ্গেল থাকবে না। নিশ্চয়ই কেউ আছে, প্রকাশ করছে না। কিভাবে জানবো? যে কোনো মূল্যে, যে কোনো ভাবে ওই মেয়ের ডিটেইলস চাই আমার। চেষ্টা করব। আবরণ ধমকে বলে, চেষ্টা কিসের? ওই মেয়ের ডিটেইলস আমার চাই মানে চাই। কথাটা বলে আবরণ বাইক নিয়ে চলে যায়। ছেলেগুলো তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদনান বাজারে এসে বাইক থামায়। আশেপাশে চোখ বোলাচ্ছে সে। টাকাগুলো কাকে দেওয়া যায়? আদনান কিছুক্ষণ বসে থাকার পর কিছুই পেল না। সেজন্য বাইক রেখে উঠে দাঁড়ায়। বাজারে হাঁটে। আশেপাশে দেখে। হুটকরপ নজরে আসে একজন রিকশা চালক। আদনান দূরে দাঁড়িয়ে তাকে পরখ করে। লোকটার একটা পা নেই। এক পা দিয়ে রিকশা চালায়। কিন্তু লোকটার রিকশায় কেউ উঠছে না। ঠিকই তার রিকশা ক্রস করে পেছনের রিকশায় গিয়ে উঠছে। আদনান বেশ কিছুক্ষণ সেটা পরখ করে এগোয়। রিকশাওয়ালার সামনে যেতে লোকটা একটা হাসি দিয়ে বলে, সাহেব যাইবেন? আদনান নিজেও হাসে। আওড়ায়, হ্যাঁ যাব। কথাটা বলে রিকশায় উঠে আদনান। লোকটা খুশি হয়ে রিকশা চালাতে শুরু করে। আদনান জিজ্ঞেস করে, আপনার পায়ে কিভাবে এরকম হয়েছে? লোকটা জবাব দেয়, অ্যাক্সিডেন্ট করেছিলাম। এরপর পা কেটে ফালাই দিতে হয়েছে। ডেইলি কেমন চলছে রোজগার? চলে কোনো রকম। মানুষ আমার রিকশায় উঠতে চায় না তেমন। আদনান জবাব দেয় না। নিচে তাকায়। লোকটা জিজ্ঞেস করে, কোথায় যাবেন সাহেব? আদনান সামনে তাকায়। কিছুটা দূরে তার বাইক দেখা যাচ্ছে। আদনান বলে সে সামনের বাইকটা অবধি যাবে। লোকটা সেখানে নিয়ে যায়। আদনান রিকশা থেকে নেমে পকেট থেকে টাকার বান্ডেলটা বের করে। লোকটার দিকে এগিয়ে দিলে লোকটা হাত দিয়ে ঠেলে দেয়। সে নিবে না। আদনান জবাব দেয়, আপনার উপকার হবে। লোকটা জবাব দেয়, না সাহেব।
এত টাকা লাগবে না, আপনেরে আমি খুশি মনে এনে দিছি। আদনান মৃদু হাসে, জোর করে টাকাটা লোকটার হাতে দেয়, নরম কণ্ঠে বলে, আপনার জন্য। একদিন বড় হব, তখন আপনার মতো অনেকেই সাহায্য করব। লোকটা কৃতজ্ঞতার হাসি দেয়। আদনান সালাম দিয়ে হেঁটে বাইকের কাছে আসে। লোকটার দিকে আরেকবার তাকিয়ে বাইকে উঠে বসে। বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্য রওনা হয় সে। আলাদা একটা শান্তি কাজ করছে নিজের মাঝে। খুশি মনে বাসায় আসে আদনান। এসে কলিং বেল চাপতে ইলমা দরজা খুলে দেয়। আদনান ইলমাকে দেখে বিরক্ত হয়। পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। আদনান এসে সোফায় বসে। তখন তৃপ্তি সেখানে উপস্থিত হয়। ইলমাকে বলে, এক্সাম কেমন দিচ্ছিস? আলহামদুলিল্লাহ, ভালো। ইলমার কথায় আদনান তার দিকে তাকায়। বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, রেজাল্ট আসলে দেখব ন্যাকা কান্না। মেয়ে জাতির সব মিস গেলেও ন্যাকামি মিস যায় না। তৃপ্তি এসে আদনানের সামনের সোফায় বসতে আদনান সাথে সাথে বলে, এক গ্লাস ঠান্ডা পানি এনে দে তো। তৃপ্তি গর্জন দিয়ে বলে, যখন দাঁড়িয়েছিল মা বলতে পারলে না? এই বেয়াদব পানি চেয়েছি, পানি এনে দে। উঠতে ভালো লাগছে না। আদনান চোখ রাঙায়। তৃপ্তি ইলমার দিকে তাকাতে আদনান জোরে বলে, ওর দিকে তাকাচ্ছিস কেন? ওর আনা পানি আমি পান করব না। তৃপ্তি ইলমা দুজন ভ্রু কুঁচকে তাকায়। তৃপ্তি জবাব দেয়, ইলমার আনা পানি পান করলে কি হবে? যদি বিষ-টিষ মিশিয়ে দেয়? প্রেমিক নারীর চক্ষুশূল আমি। যে কোনো সময় মেরে দিতে পারে। আদনানের কথায় ইলমা তেজ দেখিয়ে বলে, আমাকে খোঁচা না মারলে হয় না। এই তৃপ্তি তোর ছেলে ফ্রেন্ড আছে? তৃপ্তি হতভম্ব হয়ে জবাব দেয়, না। গুড। কখনো ছেলে ফ্রেন্ড বানাবি না। ভালো মেয়েদের ছেলে ফ্রেন্ড থাকে না। তৃপ্তি জবাব দেয় না। মুখ টিপে হাসে। আদনান যে ইলমাকে খোঁচা মেরে কথাটা বলেছে সেটা স্পষ্ট। আদনান সোফায় দুহাতে ছিটিয়ে বলে, তৃপ্তি পানি আনো। তৃপ্তি উঠে যায় পানি আনতে। ইলমা বিরক্ত হয় আদনানের প্রতি। সোফার উপর থেকে একটা কুশন নিয়ে আদনানের মুখ বরাবর ছুঁড়ে মেরে বলে, নিজেরটা আগে দেখ। তোর নিজেরও মেয়ে ফ্রেন্ড আছে। আমার ছেলে ফ্রেন্ড নিয়ে আমার জামাইয়ের সমস্যা থাকবে কোন পরপুরুষের না? এই মেলিচা একদম তুই তকারি করবি না। আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবি না। কথাটা বলে ইলমা চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে মৃদু চিৎকার দিয়ে বলে, প্রেমিক নারী বেশি বেড়েছিস তুই। এই মেলিচা একদম তুই তকারি করবি না। আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবি না। কথাটা বলে ইলমা চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে মৃদু চিৎকার দিয়ে বলে, প্রেমিক নারী বেশি বেড়েছিস তুই। আদনানের কথাটা শেষ হতে তৃপ্তি পানির গ্লাস নিয়ে হাজির হয়। আদনান রাগে ফুঁচতে ফুঁচতে পানি পান করে। শব্দ করে গ্লাসটা টেবিলের উপর রাখে। বাইকের চাবি নিয়ে রুমে আসতে রিয়ানার কল পায়। মুহূর্তে মেজাজ আর খারাপ হয়ে যায়। চোয়াল শক্ত করে কল রিসিভ করে আদনান। রিয়ানা অপর প্রান্ত থেকে শুধায়, আমার ব্রেকআপ লাগবে। ওই তোর সাথে এখন আমি রিলেশনে আছি নাকি যে ব্রেক আপ দেব? কথা যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকেই ব্রেকআপ ধরে নিয়েছি। এখন রঙ্গ করার জন্য কল দিয়েছিস? আদনানের কথায় রিয়ানা রেগে জবাব দেয়, এত তেজ কেন? তোর সাথে যে আমি রিলেশনে ছিলাম সেটাও তোর সাত কপালের ভাগ্য। এই চোপ। তোর মতো মেয়ের সাথে যে আমি আদনান এতদিন ছিলাম সেটা তোর সাত কপালের ভাগ্য। নিজেকে কি ভাবিস? কেন? আমার বউয়ের ভবিষ্যৎ বর। এই তোকে বিয়ে করবে কে? নিজের দিকে তাকা আর ভাব তোকে কে বিয়ে করবে। এই তুই আমার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক দেখেছিস? কত ছেলেরা মেসেজ দেয়। মাথা মোটা। ছেলেরা তোকে বিয়ের জন্য মেসেজ দেয় না, টাইম পাসের জন্য মেসেজ দেয়। আর কি বলতো, বউ হিসাবে ব্যাকডেটেড মেয়েরাই পারফেক্ট, তোদের মতো মাতারি রানা। ঠিকই তো আমাদের কাছেই আসতে হয় প্রেমের জন্য। তা তোর ব্যাকডেটেডের কি হয়েছিল এতদিন? যে মাতারিদের কাছে আসতে হয়েছে। নিজে তো একটা বারো বাতারি। এই শালি তুই কল রাখো। কথাটা বলে আদনান কল কেটে দেয়। ফোনটা বিছানায় ছুঁড়ে ইজি চেয়ারটায় বসে। মাথা গরম হয়ে আছে। তার উপর মানুষ কল করার আর সময় পায় না। আদনান চুলগুলো পেছনে হ্যান্ডা ব্রাশ করে। কপাল স্লাইড করে কিছু চিন্তা করে। চলে যাওয়া সময় যেন এক অদ্ভুত অনুভূতি, কখনো ভালো তো কখনো খারাপ কাটে সময়। তবে মাঝে মাঝে আমরা সেই সময়ের কাটিয়ে আসা কিছু ঘটনা স্মরণ করতে গিয়ে কখনো মলিন হাসি আবার কখনো আনন্দ নিয়ে হাসি।
আমাদের পুরনো স্মৃতিগুলো এক ধরনের মিষ্টি বেদনা। মনে হয় যত কিছু হারিয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। কিন্তু তারপরও কিছু মুহূর্ত থাকে যখন সময়ের হাত থেকে কিচ্ছু ফেরানো যায় না। যেই ক্ষণগুলো আমরা ফিরে চাইলেও তা আর ফিরে আসে না। কিন্তু তাতে কি? আমাদের ভেতরের স্মৃতি, হাসি কান্নার মিশ্রণ আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করে। এভাবেই চলে যাওয়া সময় ভালো খারাপ সবকিছু মিলিয়ে আমাদের জীবনে এক নতুন দিশা তৈরি করে। যে দিশায় মাঝে মাঝে চোখে অশ্রু, মাঝে মাঝে মুখে হাসি, কিন্তু সবসময়ই হৃদয়ে একটা অদ্ভুত শান্তি থাকে। তৃপ্তি এবং ইলমার টেস্ট পরীক্ষা শেষ। কয়েকদিনের ভেতর রেজাল্টও দিয়ে দিবে। যেহেতু এক্সাম শেষ সেজন্য তাদের কলেজ অফ। ইলমা, তৃপ্তি দুজনেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ঈশিতাকে নাস্তা বানানোর কাজে সাহায্য করেছে দুজন। ফাইজা কিচেনে আসেওনি। চট্টগ্রাম থেকে আসার পর থেকে ফাইজা নিজের মতোই থাকে। তেমন কারোর সাথে কথাবার্তা বলে না। ইলমা যেখানে সে সেখান থেকে দশহাত দূরে থাকার চেষ্টা করে। তবুও খাবার টেবিলে বা নাস্তা খেতে বসলে মুখোমুখি হতে হয়। তবে দুজনের একজনও কেউ কারোর সাথে কথা বলে না। ইনান শেখ নাস্তা খেতে তারেক মাহমুদের পাশের চেয়ারে বসেছেন। বাকিরাও চুপচাপ নাস্তা খাচ্ছে। চামচ আর পানি ঢালার আওয়াজ ছাড়া তেমন কোন শব্দ হচ্ছে না। বলা যায় সবাই নীরবভাবেই নাস্তা খাচ্ছে। এরই মাঝে ইলমা ইনান শেখকে বলে, বাবা তুমি ফ্রি আছো কবে? মেয়ের কথায় ইনান শেখ জবাব দেন, ফ্রাইডে ছাড়া তো ফ্রি নেই। ইলমা জবাব দেয় না। বাকিরা তার দিকে তাকায়। আদনান একবার ইনান শেখকে তো আরেকবার ইলমাকে পরখ করে। তখন তারেক মাহমুদ বলেন, কেন কিছু লাগবে? ইলমা মাথা নাড়ায়। আওড়ায়, ওই নতুন বাড়ি দেখব। তখন ইনান শেখ বলেন, একবারে কমপ্লিট হলে যেও। এখন তো পসিবল না। দিনের বেলায় ছেলেপেলে থাকে কাজ করে। শুক্রবার দিন এমনিতেও সময় চলে যায় টের পাওয়া যায় না। ইলমা অস্পষ্ট স্বরে বলে, আচ্ছা। বাকিরা খাওয়ায় মনোনিবেশ করে। আদনান ইলমার মুখের দিকে তাকিয়ে আছে। পরক্ষণে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, নাটকের শেষ নাই। নাস্তা শেষ হতে তারেক মাহমুদ এবং ইনান শেখ বেরিয়ে যান। ইজাজও তার স্কুলের জন্য তাদের সাথেই যায়। ঈশিতা, ফাইজা কিচেনে। তৃপ্তি তার দাদির সাথে রুমে গেছে। ইলমা এসে সোফায় বসে। আদনান পানির গ্লাস টেবিলে রেখে ইলমার সামনে আসে। আদনানকে দেখে ইলমা বিরক্ত হয়। আদনান নিজেও মুখশ্রীতে বিরক্তি ভাবটা ফুটিয়ে তোলে। দুজন দুজনকে দেখে বিরক্ত। আদনান ইলমার সামনের সোফায় বসতে বসতে বলে, বাড়ি দেখতে যাবি? নিয়ে যাওয়ার মতো কেউ নেই। তাই যাব না। আমার সাথে যাবি? আদনানের কথায় ইলমা হকচকিয়ে যায়। সন্দিহান দৃষ্টিতে তাকায়। ইলমার বিশ্বাস হচ্ছে না এটা আদনান। বেটা এত রূপ কিভাবে দেখায়? ইলমার অবস্থা বুঝে আদনান গম্ভীর কণ্ঠে বলে, সেদিন আমার সেবা করার জন্য ধরে নে, এটা তোর জন্য উপহার। তুমি কৃতজ্ঞতা স্বীকার করছো? আমি তো ভেবেছিলাম এক নাম্বারের অকৃতজ্ঞ। এই মেলিচা মুখ সামলে কথা বল। মুহূর্তে রেগে উঠে আদনান। ইলমা মুখ বাঁকিয়ে বলে, এই রাখবি না। ইলমার কথায় আদনান রেগে প্রত্যুত্তরে বলে, কথাবার্তা ঠিকঠাক করে বলবি। না হলে খবর আছে। এই কথায় কথায় থ্রেট দিলে তোর খবর আছে। তুই আমাকে তুইতকারি করছিস কেন? তাহলে কিভাবে বলবো? ওগো শুনেছ? শুনে যাও। এভাবে বলবো? বেয়াদব একটা। সবই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এই ছেঁড়া তোরও তো মেয়ে ফ্রেন্ড আছে। তাহলে আমার ছেলে ফ্রেন্ড নিয়ে তোর এত ঝামেলা কিসের? দাদি। আদনান চেঁচিয়ে ডাকে। ইলমা নিজেও চিৎকার করে বলে, দাদি শুনে যাও। দুজনের ডাক শুনে ফরিদা পারভিন এবং তৃপ্তি ছুটে আসে। তখন ইলমা বলে, তোমার নাতি এমন ঝগড়ুটে কেন? দাদি মেলিচাকে বলো মুখ সামলে কথা বলতে। না হলে চড় থাপ্পড় খাবে। নিজের মুখ সামলে রাখো। আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না। পার্সোনাল ব্যাপার মাই ফুট। মেয়ে মানুষের আবার কিসের ছেলে ফ্রেন্ড? তৃপ্তি, যে ছেলে ফ্রেন্ড নেই তাতে কি হয়েছে? এই তোমার মেয়ে ফ্রেন্ডদেরও তো ছেলে ফ্রেন্ড আছে। তুমি নিজের দিকে একবার দেখো। 101টা প্রেম করো, মেয়ে ফ্রেন্ড রাখো, তাতে কিছু না। আমোটা নিয়ে এত সমস্যা কিসের? এই বেশি বকবক করবি না। কেন কেন? উফস সরি, ভুলে গিয়েছিলাম। তুমি তো নারী দরদি সমাজসেবক। না। ঠিক আছে ঠিক আছে। সদরঘাটের প্রেমিক নারী উল্টাপাল্টা বলবি তো খবর আছে।
নারী দরদি সমাজসেবক মুখ বন্ধ রাখো। ওদের দুজনের ঝগড়া দেখে ফরিদা পারভিন এবং তৃপ্তি নাক মুখ কুঁচকে তাকায়। দুটোই সেই ঝগড়া পারে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, কিন্তু এখন না থামালে ঝগড়া করতেই থাকবে। সেজন্য ফরিদা পারভিন বলেন, থামো তোমরা, ছেলে মানুষ এত ঝগড়া করে। দাদির কথায় আদনান প্রত্যুত্তরে বলে, আর মেয়ে মানুষ, ওরা একটু ঝগড়ুটে হয়। সবই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। কথাটা বলে আদনান উঠে দাঁড়ায়। ইলমা কুশন আদনানের দিকে ছুঁড়ে মারে। আদনান সেটা হাতে নিয়ে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। দুজনের ঝগড়াঝাটি দেখে ফরিদা পারভিন কপালে হাত দেন। ইলমা কুশন হাতে নিয়ে আদনানকে বলে, অসভ্য একটা। আদনান কথা বাড়ায় না, সে নিজের রুমে চলে যায়। ইলমা তার যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসে ওঠে। এই আদনানের খোঁচা মারা কথা এই জীবনেও যাবে না। ইলমার ইচ্ছে করছে তার ছেলে ফ্রেন্ডদের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে। নিজের মেয়ে ফ্রেন্ড আছে, সেসবে সমস্যা নেই, তারটায় কেন এত সমস্যা? 2 দিন পর দেখা যাবে ইলমা বিয়ে করলে তার জামাই হবে। জামাইয়ের সাথে পাশাপাশি সোফায় বসলো, তাতেও বেটা আদনানের সমস্যা হবে। বলবে, পুরুষ মানুষের সাথে বসবে কেন? ভালো মেয়েরা পুরুষদের পাশে বসে না। ইলমা ধরে নিয়েছে আদনানের মাথার তার ছিঁড়া। সব ভাবনার মাঝে ইলমার মনে পড়ে, আদনান তাকে বলেছিল বাড়ি দেখতে যাওয়ার কথা। কিন্তু কখন, কিভাবে? দিনের বেলায় যাওয়া যাবে না, রাতে তো একেবারেই না। ইলমা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। এসব নিয়ে আসো ভাবছে না সে। নিজের রুমে এসে রুম গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। রুম ঝাড়ু দেওয়া শেষ করে ব্যালকনিতে আসে ইলমা। টবের গাছে গুলো দেখছে সে। নয়নতারা, অপরাজিতা, গোলাপ ফুলের টব। গোলাপ ফোটেনি, তবে নয়নতারা এবং অপরাজিতা ফুটে আছে। ইলমা একটা নয়নতারা ফুল ছিঁড়ে নিজের কানের পিঠে গুজে দেয়। বাইরে তাকাতে খালি মাঠটা চোখে আসে। তখন আদনান তাকে ডাক দেয়। ইলমা পাশে ফিরতে দেখে আদনান ব্যালকনিতে দাঁড়ানো। এই না ঝগড়া করে আসলো, এখন আবার ডাক দিচ্ছে। আদনানোর ডাকে সাড়া দিয়ে ইলমা জবাব দেয়, কি বলবে বলো? 4:30টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকবি, কেউ জেগে উঠার আগে আবার ফিরতে হবে। এই তোমার সাথে রাত বিরাতে আমি কেন যাব? কোন ভরসায়? না গেলে নাই। আমার কি ঠেকা নাকি তোকে ধরে বেঁধে বাড়ি দেখাতে নিয়ে যাওয়ার জন্য? শোন, তোর মতো ঝগড়ুটে ছেলে ফ্রেন্ড রাখা মেয়ের প্রতি আমি আগ্রহ নেই। কত সুন্দর সুন্দর এক্স পড়ে আছে, তাদের প্রতি আগ্রহ নেই। তুই কোথাকার কে? যাব না, দেখা লাগবে না বাড়ি, তোরই লস। 1 ঘন্টার ব্যাপার, ভেবে দেখ, বাইরে একটা সুন্দর সকাল পাবি, বাড়িটাও ভালোভাবে ঘুরে দেখতে পারবি। এই একদম লোভ লাগাবে না। জানতাম তোর লোভ আছে, সেজন্যই লোভ লাগাচ্ছি। এমনিতেও ছেলে ফ্রেন্ড থাকা মেয়েরা একটু লোভী হয়। যাব না, তুই যা তোর বাড়িতে। কথাটা বলে ইলমা রুমে চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে হো হো করে হেসে উঠে। বাইরে তাকিয়ে বিড়বিড় করে বলে, পাগল একটা। মুহূর্তে সিরিয়াস হয়ে যায় আদনান। প্রেমিক নারীর মন মর্জি বোঝা দেয়। এখন বলছে যাবে না। আদনান সকালে ঘুমের ঘোরে থাকলে আবার যদি বলে যাব। সেদিন ইলমা ভেবে পায়নি কি সিদ্ধান্ত নিবে। আদনানের সাথে যাবে নাকি যাবে না। আবার ভাবে কেউ দেখে নিলে তো ঝামেলা, কি করবে? কিন্তু আদনান যে ছেলে, কেউ তাদের একসাথে দেখে নিলে টু শব্দও করতে দিবে না। পারলে চোখটাই হাতে ধরিয়ে দিবে। ইলমা রুম জুড়ে পায়চারি করছে অবিরত। অনেক চিন্তা করে মাথা হ্যাং করে ফেলেছে, সেজন্য এসব মাথা থেকে ছেড়ে ফেলে দিয়েছে। বিকেলের দিকে গল্পের বই হাতে ইলমা ব্যালকনিতে যায়। বেতের চেয়ারে বসে গল্প পড়ায় মনোযোগ দেয়। বইয়ের নাম বুক অব কেটের মায়াবিনী, লেখনীতে শার্লিন হাসান। বইটা বেশ মনোযোগ সহকারে পড়ছে ইলমা। তবে মাথার ভেতর একটা পোকা ঘুরঘুর করছে। সেটা হলো আদনানের সাথে যাবে কি যাবে না। ভোরের আলো ফুটেনি তখনও, চারপাশ তমসাচ্ছন্ন। আদনান ইলমাকে মেসেজ পাঠায়, কিও প্রেমিক নারী ঘুম ভাঙেনি। এলার্মের আওয়াজে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে ইলমা। চোখ মুখ ধুয়ে বসেছিল সবে, তখনই আদনানের মেসেজ আসে। ইলমা শিন করে কিছুক্ষণ রেখে দেয়। পরক্ষণে রিপ্লাই করে, এখন বেরবো। আদনান ঘড়িতে সময় দেখে 4:45। এখন রওনা হলে যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট। 5:20 বেজে যাবে। কেউ টের পাওয়ার আগেই চলে আসতে হবে।
সেজন্য ইলমাকে সাবধানে বেরুতে বলে আদনান নিজেও বাইকের চাবি নিয়ে রুম লক করে বাইরে আসে। তখন ইলমাও রুম থেকে বেরিয়েছিল। পুরো লিভিং রুমে হলুদ রঙের ড্রিম লাইট জ্বলছে। আদনানের অবয়ব দেখে ইলমা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। দুজনে মেইন দরজার দিকে এগিয়ে যায়। এক্সট্রা চাবি থাকায় বেশি সমস্যা হয়নি। দুজনে বাইরে এসে তালা লাগিয়ে দেয়। আকাশের অন্ধকার কিছুটা কেটে এসেছে। কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে। আদনান বাইক বের করে গার্ডেনে আসে। ইলমার দিকে তাকাতে দেখে চোখে মুখে এখনো ঘুমের রেশ। আদনান ইলমাকে একবার পরখ করে। সুতির থ্রিপিসের সাথে মাথায় গোমটা টানা, চোখে মুখে ঘুম ঘুম ভাব। দেখেই আদনাম মুচকি হাসে। বাইক স্টার্ট দিয়ে এগোতে ইলমা চেঁচিয়ে বলে, আমাকে রেখে চলে যাচ্ছ? আদনান গেটের বাইরে এসে বাইক থামায়। ইলমা দ্রুত পায়ে হেঁটে বাইরে আসে। আদনান ইলমাকে দেখে বলে, প্রেমিক নারী একটা রিকশা নিয়ে আমাকে ফলো কর। আদনানের কথায় ইলমার রাগ হয়। ঝাঝাল কণ্ঠে বলে, ন্যূনতম জ্ঞান থাকলে এই কথা বলতে না। এই অন্ধকারে কি তোমার শ্বশুর আমার জন্য রিকশা নিয়ে আসবে? যাব না আমি। দরজার চাবি দাও। আমার বাইকে মেয়ে মানুষ নেই না। তোর জন্য রুলস ব্রেক করতে পারবো না। চাবি দাও। হাত পেতে কথাটা বলে ইলমা, কণ্ঠস্বরে তেজ সুস্পষ্ট। আদনান একনজর ইলমার রাগী মুখটার দিকে তাকায়। পরক্ষণে বলে, উঠে বস। যাব না। এত তেজ কেন তোর? দেখ তোর সাথে ঝগড়া করতে করতে 10 মিনিট ওভার। ধরা পড়লে তোর বাপ যাতে আমায় কিছু না বলে। তার মেয়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে সকালের ঘুম স্যাক্রিফাইস করে এসেছি। ইলমা আদনানের পেছনে উঠে বসে বিড়বিড় করে বলে, মাতাল। আদনান বাইক স্টার্ট দিতে দিতে বলে, প্রেমিক নারী সুন্দরভাবে ধরে বসবি। বাইক এক টান দিলে আবার না রাস্তায় পড়ে যাস। এই মাতাল বেশি জোরে বাইক চালাবি তো মাথার চুল টেনেছিস। আদনান মিডিয়াম স্পিডে বাইক চালায়, যাতে ইলমার অসুবিধা না হয়। দুজন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্য ছুটে চলেছে। শেষ রাতের শীতল হাওয়া ইলমার চোখে মুখে এসে উপচে পড়ছে। মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে ইলমা। ঠান্ডা এখনো যায়নি। তার উপর বাইকে বসলে যেই বাতাস চোখে মুখে আসে, না জানি ঠান্ডাই লেগে যায়। এসব চিন্তা করেও ইলমা প্রাণ ভরে শ্বাস নেয়। এই সকালের সূচনার ঘ্রাণ এত মিষ্টি কেন? ইলমার এক হাত আদনানের কাঁধে। কিছুক্ষণ পরপর সেটার বাঁধন হালকা হয়। ভয় পেলে আবার জোরে চেপে ধরে ইলমা। মিনিট 10 মাঝে তারা পৌঁছায় অর্ধকৃতির দালানের সামনে। ইলমা বাইক থেকে নেমে চারপাশে চোখ বুলায়। বাড়িটার দিকে নজর যেতে একরাশ ভালো লাগা কাজ করে। আদনান বাইকের সামনে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে সেটা টানছে, যার গন্ধ ইলমার নাকে ঠেকতে ইলমা কেসে উঠে। আদনান সিগারেট লম্বা টান দিয়ে ধোঁয়াগুলো শূন্য ছেড়ে দেয়। ইলমা নাকে কাপড় দিয়ে এগিয়ে এসে বলে, সকালবেলা এসব ছাইপাশ না খেলে হয় না। সরাও এটা, না হলে বমি করে দেব। আদনান সেসবে ভ্রুক্ষেপ করে না। নিজের মতো করে সিগারেট টানতে থাকে। ইলমা কানের কাছে চেঁচিয়ে বলে, কথা কানে যায়নি। সিগারেট ফেলো, আর কখনো এসব মুখে তুলবে না। আদনান বিরক্ত হয়ে অর্ধেক টানা সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে নেয়। চকিত তাকায় ইলমার দিকে। মৃদু হেসে বলে, আমি সিগারেট খেলে তোর কি সমস্যা? এসব খেয়ে লাভ কি? নিজের ক্ষতি আর টাকা নষ্ট, এছাড়া আর কি? এত লাভ করে কি করব? বেশি দিন বাঁচবে। এখন সবকিছু হেলাফেলা মনে হয়, সেজন্য নিজের ক্ষতি নিজে করছো। একটা সময় দেখবে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হবে। তখন ভাববে, সিগারেট একটু কম করে খেলে হয়তো আরেকটু আয়ুকাল বেঁচে থাকতো। আর প্রেমিক নারী ভালো জ্ঞান দিতে পারে দেখি। শোন মেলিচা, তোর জ্ঞান তোর কাছে জমা রাখো। এসব জ্ঞান আদনান মাথায় রাখে না। ইলমা জবাব দেয় না। আদনান দুহাত বুকে গুজে ইলমাকে দেখছে। ইলমা হেঁটে হেঁটে বিল্ডিংয়ের চারপাশ দেখছে। প্রকৃতি তখনও শীতল। চারদিকে আজান পড়ছে। ইলমা এগিয়ে এসে আদনানের পাশে দাঁড়ায়। হুট করে ইলমা বলে বসে, আশেপাশে মসজিদ আছে? জানি না। সত্যি নেই। মসজিদ দিয়ে কি করবি? নামাজ পড়ব। বাড়ি গিয়ে পড়িস। দেরি করতে পারবো না। না। তুমিও নামাজ পড়বে মসজিদে? পারবো না। কয় বছর হলো সেজদা দেও না? সেটা তোর জানতে হবে না। সৃষ্টিকর্তা মানো তো। আদনান নিশ্চুপ। ইলমা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চারপাশে আজানের ধ্বনি কানে বাজছে। ইলমা আদনানের চোখের দিকে তাকায়।
আদনান অন্যমনস্ক। কারোর মাঝেই বাসায় ফেরার তাড়া নেই। যেন এই জায়গায় এই সময়টা থেমে যাক। আরও কিছুক্ষণ সুন্দর, মিষ্টি শীতল সকাল উপভোগ করা যাক। আকস্মিক ইলমা বিশেষ আবদার করে বসে, যেটা মানা আদনানের পক্ষে অসম্ভব কিছু। তবুও ইলমা সাহস করে বলে, আজকে মসজিদে নামাজ পড়তে যাবে প্লিজ। তোর কথা আমি কেন শুনব? আদনানের কথায় ইলমা খানিক ভেবে জবাব দেয়, না শুনলেও সমস্যা নেই। মর্জি তোমার, অনুরোধটুকু আমার। আদনান কথা বলে না, সোজা বাইকে উঠে বসে। ইলমাকে বলে, বাড়ি আর দেখবি না, বাইকে উঠে বস। ইলমা মাথা নাড়ায়। আদনানের পেছনে বসে। তখন আদনান ইলমাকে বলে, তোর ঠান্ডা লাগছে। ইলমা মাথা নাড়ায়। আদনান বুঝতে পারছে না কেমন ঠান্ডা পড়ছে, কারণ তার পরনে জ্যাকেট আছে। ইলমা আদনানের কাঁধে হাত রেখে বলে, বাইক স্টার্ট দাও। এখন কিন্তু জোরে চালাবো বাইক। বাতাসে ঝড় চলে আসবে। আরে আসবে না। আদনান ইলমাকে ধমকে বলে, এই চোপ। তুই বড় না আমি বড়? তুমি তাহলে বয়সে বড় তুমি, কিন্তু বুদ্ধিতে বলদ একটা। প্রেমিক নারী, মুখ সামলে কথা বলবি। পারবো না। সবই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এবার ইলমা আদনানের মাথার চুল টেনে ধরে। আদনান ইলমার হাতের মুঠো থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে, দেখ কত অধঃপতন তোর। সাহস বেশি বেড়ে গেছে না? কথায় কথায় খোঁচা মারবি না। তুই তোকারি করবি না। ইলমা চুপ। আদনান কথা না বাড়িয়ে গায়ের জ্যাকেট খুলে ইলমাকে দেয়। ইলমা বিরক্ত হয়ে সেটা গায়ে জড়িয়ে নেয়। এক হাত আদনানের কাঁধ ধরে রেখেছে। আদনান বাইকের লুকিং গ্লাসে এক নজর ইলমাকে দেখে ঠোঁট কামড়ে হাসে। পরক্ষণে বাইক স্টার্ট দেয়। ভাবছে তার 5 বছরের রুলস আজকে ভেঙে গুড়িয়ে দিল। শেষমেশ মেয়েমানুষ বাইকের পেছনে বসালো। আদনান নিজের অধঃপতনের কথা ভেবে মৃদু হাসে। অথচ তার দীর্ঘশ্বাস ফেলার কথা ছিল। কিছু কিছু সঙ্গ ভালো কিছু বয়ে আনে। আবার কিছু কিছু সঙ্গ সর্বনাশ ডেকে আনে। যেমনটা আদনান এবং ইলমার ক্ষেত্রে। এই দুজনের সঙ্গ দুজনের জন্য বিপরীত কিছু। আদনানের ক্ষেত্রে সেটা ভালো কিছু বয়ে আনলেও ইলমার ক্ষেত্রে সর্বনাশ বইকি কিছু না। আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। মনকে মানায়, তার জীবনে একটা সুন্দর সকালের সূচনা হবে আজ। একজন শুদ্ধ এবং পবিত্র নারীর হাত ধরে। এটা আশীর্বাদ ছাড়া আর কি? আদনানের মাঝে আলাদা ভালো লাগা কাজ করছে। এই শুদ্ধ এবং পবিত্র নারীর সঙ্গটা জীবনের শেষ পর্যন্ত থাকলে খুব কি ক্ষতি হবে? কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আদনানের কথিত পবিত্র নারী তার সাধ্যের বাইরে। ইলমা পুনরায় সকালের ঠান্ডা হাওয়া গায়ে মাখে। শরীর, মন দুটোই যেন প্রাণবন্তর হয়ে উঠেছে। আদনান বাইক এনে থামায় একটা মসজিদের সামনে। দোতলা বিশিষ্ট মসজিদ। নিচের তালায় ছেলেরা নামাজ পড়ে। উপরে মহিলাদের জন্য। মসজিদ গেটের সামনে বাইক থামিয়ে ইলমাকে নামতে বলে। ইলমা আদনানের কথা অনুযায়ী বাইক থেকে নামে। কোন কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। এটা সত্যি আদনান। ইলমার কথা রেখেছে। ইলমার চোখে মুখে মুগ্ধতার রেশ। আদনান কিছুটা আর চোখে ইলমাকে পরখ করে নেয়। পরক্ষণে তারা দিয়ে বলে, যা। নামাজের সময় চলে যাবে। তুমি পড়বে না? আদনান চুপ। ইলমা পুনরায় বলে, নামাজ পড়ে দেখো শান্তি লাগবে। মনটা হালকা হয়ে যাবে। যা, তোর মন হালকা করে আয়। আমারটা নিয়ে ভাবতে হবে না। ইলমা হতাশ হয়। আদনান এত সহজে হার মানবে না। খারাপ পথ থেকে এত সহজে ফিরবে না। কিন্তু ইলমা জোর করার অধিকার নেই। শুধু মনে মনে একটাই প্রার্থনা, বিশেষ কেউ আসুক আদনানের জীবনে, যে তাকে সঠিক পথে আনবে। যার কথা আদনান একটু হলেও শুনবে। আদনানের ভালোর জন্য সেই বিশেষ মানুষটার আসা খুবই প্রয়োজন। ইলমা মলিন হেসে বলে, নামাজ পড়ার জন্য জোর করব না। মর্জির অধিকার তোমার, আনুষঙ্গিক অনুরোধটুকু আমার। আদনান নিশ্চুপ। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর আদনান স্মিত হেসে বলে, আচ্ছা পড়লাম নামাজ। তুই খুশি? ইলমা আদনানের প্রশ্নের জবাব দেয় না। নতুন করে আদেশ করে, আগে পকেট থেকে সিগারেট আর লাইটার ফেলে দাও। আদনান ইলমার কথায় চোখ রাঙায়। ইলমা সেসব তোয়াক্কা করে না। পুনরায় বলে, ফেলে দাও। পারবো না। কসম খোদার। সিগারেট না ফেলে মসজিদে প্রবেশ করলে মাথা ফাটিয়ে দেব। আই, একদম কথায় কথায় হুমকি দিবি না। পকেট থেকে সিগারেট ফেলো। আদনান বিরক্ত হয়।
ইলমার কথা মতো আদনান লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে সেগুলো ছুঁড়ে ফেলে। দুজন দুদিকে করতে চলে যায়। ইলমা সেরে দোতলায় চলে যায়। আদনান নিচতলায় সেরে মসজিদে প্রবেশ করতে দেহটা যেন হালকা হয়ে যায়। আলাদা একটা শান্তি অনুভব করছে সে। একবারে আলাদা শান্তি। গত 3-4 বছরেও এই শান্তি অনুভব হয়নি তার। বলা যায় মসজিদে আসেনি সে। নামাজ পড়েনি। প্রাণভরে শ্বাস নিয়ে জামায়াতে নামাজ আদায় করে নেয়। জায়নামাজে বসে মুচকি হেসে মোনাজাত ধরে। বাসায় ফিরতে হবে সেজন্য নামাজ শেষ হতে বেরিয়ে আসে আদনান। ইলমাও তখন দোতলার সিঁড়ি বেয়ে নামছিল। আদনানকে এক নজর দেখে মুচকি হাসে ইলমা। মাথায় টুপি দেওয়াতে অন্যরকম লাগছে। আদনান নামাজ আদায় করেছে। এ যেন অলীক ধ্রুব। দুজন মুখোমুখি হতে আদনান বলে, তাড়াতাড়ি চল। তোর বাপ জানলে আমাকে শাসাবে। আসছি তো। দুজনে বাইকে উঠে বসে। এবার আদনান একটু জোরেই বাইক টান দেয়। মিনিট 5-এর মাঝে তারা পৌঁছে যায় বাসায়। আদনান ইলমাকে দরজার চাবি দিয়ে বাইক জায়গায় রেখে দেয়। ইলমা দরজা খুলে পা টিপে টিপে হেঁটে নিজের রুমে চলে যায়। দরজা লক করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তে চোখে ঘুম ভিড় করতে বিছানায় গায়েলিয়ে দেয়। একটা সুন্দর সকালের গল্প স্মৃতির পাতায় জমা থাকবে। না হয় ধুলো বালিতে আবছা হয়ে যাবে। তবুও মনের একটা কোণে একরাশ মুগ্ধতায় ঘেরা থাকবে। সেই সুন্দর সকালের নাম একটি অলীক ধ্রুব। নবদিনের সূচনা এক অদ্ভুত আনন্দের অনুভূতি নিয়ে। প্রভাত বেলা, যখন সূর্য উঠে আকাশে নতুন রঙের ছটা ফেলে, তখন প্রকৃতি এক নতুন জীবনের মতো সজীব হয়ে ওঠে। পাখিরা গানে গানে তাদের দিন শুরু করে, আর বাতাসে ভেসে আসে মিষ্টি শীতলতা। চারপাশে ছড়িয়ে পড়ে স্নিগ্ধ আলো, আর দিনের প্রথম রশ্মি পৃথিবীকে আলোকিত করে তোলে। মানুষের মধ্যে একটা নতুন আশা, নতুন সম্ভাবনা, নতুন স্বপ্নের অনুভূতি জাগ্রত হয়। নবদিনের সূচনা প্রকৃতির সঙ্গেই মানুষের জীবনে নতুন এক শক্তি এবং প্রেরণা নিয়ে আসে। আজকেও ফজরের নামাজ আদায় করেছে আদনান। অ্যালার্ম সেট করে সময় করে উঠে অজু করে। পাশের মসজিদে নামাজ আদায় করে সে। আজকে ইনান শেখের সাথে দেখা হয়েছিল মসজিদে। আদনানকে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় দেখে তেমন একটা প্রতিক্রিয়া দেখাননি তিনি। বরং এড়িয়ে গেছেন। সবাই মিলে সকালের নাস্তা খেতে বসেছে। আজকে ইলমা সবার জন্য কফি বানিয়েছে। ফাইজা রুটি, ভাজি, জুস খেলেও ইলমার বানানো কফি ছুঁয়েও দেখেনি। তাতে অবশ্য ইলমার মন খারাপ আসেনি। তার বাবা ইনান শেখ কফি খেয়েছে মানে ইলমার আর কিছু লাগবে না। খাবার টেবিলেই তারেক মাহমুদ তৃপ্তিকে জিজ্ঞেস করেন, তোমার রেজাল্ট দিবে কবে? তৃপ্তি প্রত্যুত্তর করে, 4-5 দিন পর। ইনান শেখ ইলমার দিকপ তাকান। ইলমা তখন কফিতে চুমুক দিচ্ছিল। ইলমার দিকে নজর সরিয়ে আদনানের দিকে তাকায় ইনান শেখ। সে খুবই ভদ্র ছেলের মতো নাস্তা করছে। কফি একবার শেষ করে আরেকবার নিয়েছে, যেটা ইনান শেখের চোখ এড়ায়নি। এতই যখন কফি স্বাদ লেগেছে তাহলে একটু প্রশংসাও করুক। কিন্তু আদনানের মতিগতি বোঝা মুশকিল। গতকাল থেকে ইনান শেখ চিন্তিত। আদনানকে যেমন আগাগোড়া খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন তেমনি ইলমার চালচলনও লক্ষ্য করছেন। কিন্তু দুজনের হাবভাব আগের মতোই। ইনান শেখ ধরে নিয়েছেন, দুজনেই গভীর জলের মাছ। তার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। তার ধারণা, চিন্তাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। ইলমার যেহেতু কলেজ নেই, সেজন্য নাস্তা সেরে ঈশিতাকে কাজে হেল্প করার জন্য উদ্বুদ্ধ হয়। তৃপ্তি টেবিল গোছানোর কাজে। ইনান শেখ মেয়েকে ডাকেন। ইলমা বাবার ডাক শুনে লিভিং রুমে আসে। আদনান সোফায় বসে ইনান শেখকে পর্যবেক্ষণ করছে। ইলমা আসতে ইনান শেখে চোখ দিয়ে ইশারা করে রুমে যেতে। ইলমা মাথা নাড়ায়। নিজের রুমে যেতে ইনান শেখও পেছনে দিয়ে প্রবেশ করে। আদনান চিন্তিত ভঙ্গিতে বসে আছে। দেওয়াল ঘড়িতে সময় দেখছে। প্রায় 20 মিনিট পর ইনান শেখ এবং ইলমা রুম থেকে বেরিয়ে আসে। ইনান শেখের মুখ থমথমে। ইলমার মুখটা গম্ভীর এবং কালো করে রেখেছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে কথা হয়েছে বা ইলমাকে বকাঝকা করা হয়েছে টাইপের ব্যাপার। আদনান ভ্রু কুঁচকে তাকায়। ইনান শেখ ইলমাকে ধমকানো বা বকা দেওয়ার লোক না। তার মেয়ে তার চোখের মধ্যমণি। কিন্তু হঠাৎ কি এমন বলল যে ইলমার মুখে অমাবস্যা রাতের ন্যায় আধার ঘনিয়ে আসলো। আদনান আজকে ভার্সিটি যায়নি। উঠে নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে।
ভাবছে সেদিন রাতের কথা। আদনানের ঘুম ভাঙতে দেখে তার রুমে বিছানার পাশে একটা টুলে বসে ঘুমাচ্ছিল ইলমা। সরু লম্বা চুল, সারা পিঠ ছড়িয়ে, ফ্লোর ছোঁয়া ছোঁয়া অবস্থা। ইলমার ঘুমন্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল আদনান। শ্যামবর্ণ মুখশ্রীতে কি এমন জাদু ছিল যে আদনান নজর ফেরাতে কষ্ট হয়ে পড়েছিল। যেন মনে হচ্ছিল এই শ্যামকন্যার ঘুমন্ত নিষ্পাপ মুখটা সারা জীবন চোখের সামনে থাকুক। আদনানের হৃদয়ের শান্তি তার প্রেমিক নারী। একটা টুলে বসে রাতে ঘুম যাওয়া কতটুকু শান্তিদায়ক আদনানের জানা নেই। এইদিকে হাতের ব্যথা, তার অবস্থা খারাপ। তার উপর উঠেছে জ্বর। কিভাবে ইলমাকে খাটে শোয়াবে? কিন্তু সে তো পুরুষ মানুষ। ইলমার মতো 1.5 ব্যাটারি ওজনের মেয়েকে কোলে তুলে খাটে শোয়ানো যাবে না। আদনান শোয়া থেকে উঠে বসে ইলমাকে পাশ কাটিয়ে ওয়ার্ড্রোবের সামনে যায়। তার ওয়ার্ড্রোবে এক্সট্রা কম্বল ছিল, সেটা বের করে আনে। নিজের ব্যবহৃত কম্বলটা কাউচে রাখে। এক নজর ইলমার দিকে তাকায় আদনান। তার চুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর। আদনানের ইচ্ছে করছে চুলগুলো নিয়ে নাড়াচাড়া করার। সারা জীবন শর্ট হেয়ারের মেয়ে দেখে এসেছে সে। ইলমা অন্য সব মেয়েদের থেকে সত্যি আলাদা। তার চালচলন, পোশাক আশাক, চুল, ভদ্রতা, তেজ, পার্সোনালিটি আলাদা। আদনান নিজের ফোনটা হাতে নেয়। হোম স্ক্রিনে ইলমার সেদিন অবন্তীর গায়ে হলুদে তোলা খোলা চুলের ছবি। আর লোক স্ক্রিনে ইলমারই একটা ছবি, শাড়ি পরা। ছবিটাতে বাচ্চা ইলমাকে দেখা যাচ্ছে। তখন ইলমা সর্ষি কন্যা ছিল। আদনান লুকিয়ে ছবিটা তুলেছিল। নিজের পাগলামির কথা ভেবে মৃদু হাসে আদনান। এগিয়ে আসে ইলমার সামনে। যেহেতু ডান হাত কাটা, বাঁ হাতে মৃদু শক্তি আছে, সেজন্য ইলমাকে বাঁ হাতের দিয়ে 5 কোলে করে নেয়। ডান হাতের শক্তি কম ব্যবহার করেছে। খাটে শুইয়ে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে দেয়। নিজের দুর্বল শরীরটা নিয়ে কাউচে শুয়ে পড়ে আদনান। এক পা ফ্লোরে পড়ে আছে তার। হাত একটা বুকে গোজা, আরেকটা কপালের উপর দেওয়া। খারাপ লাগছে না, তবে বেডে ঘুমানোর মতো আরাম কোথাও নেই। কিন্তু একদিনের জন্য একটু স্যাক্রিফাইস করাই যায়। ভাবনা ছেড়ে উঠে লিভিং রুমে আসে আদনান। তৃপ্তি বা ইলমা কাউকেই দেখা যাচ্ছে না। আদনান ইলমার রুমের দরজার দিকে তাকায়। সেটা লক করা। আদনান ভ্রু কুঁচকে তাকায়। হলো কি ইলমার? আদনানের ভাবনার মাঝে তৃপ্তি এবং দাদি আসে সেখানে। দাদি কলে কথা বলছে ফাতিহার সাথে। তৃপ্তি টিভি অন করে কার্টুন লাগায়। আদনান কার্টুন দেখে বিরক্ত হয়। বলে, তুই কি বাচ্চা নাকি? বুড়ো বয়সে এখনো কার্টুন দেখছিস? আরে ভাইয়া, কার্টুন দেখতে বয়স লাগে না। আদনান বিরক্তিতে উচ্চারণ করে। কিছুক্ষণ চুপ থেকে তৃপ্তিকে জিজ্ঞেস করে, মেলিচা কইরে? তৃপ্তি ইলমার রুমের দিকে তাকায়। সেটা লাগানো দেখে আদনানকে চোখ দিয়ে সেদিকে ইশারা করে। আদনান তাকায় না সেদিকে। একটু আগে দেখেছে, এখন আবার তাকাবে কেন? পরে দেখা যাবে তৃপ্তিও সন্দেহ করছে তাকে। ফরিদা পারভিন কল কেটে আদনানকে বলে, ফাতিহা দোতলার একটা ফ্ল্যাটে উঠব। কয়েকদিনের মধ্যেই জিনিসপত্র আনা শুরু করব। আদনান জবাব দেয় না। তৃপ্তি বলে, হঠাৎ? কয়েক মাস ধরে বলছে এই বিল্ডিংয়ে চলে আসবো। এখন তো দোতলার একটা ফ্ল্যাট খালি। আদনান বিড়বিড় করে বলে, আপদ গাড়ে তুলছে, এছাড়া আরও কি? এখন প্রতিদিন ওই টেপলার নাটক দেখতে হবে। স্লা আড়াই ব্যাটারি। আদনানে বিড়বিড় দেখে তৃপ্তি বলে, কিছু বলছো? না। আদনান স্থান ত্যাগ করে। তৃপ্তি, দাদি মিলে গল্প শুরু করে। আদনান বেশ কয়েকবার লিভিং রুমে এসেছে। ইলমার দেখা পায়নি একবারও। রুমের দরজা লাগানো। শেষমেশ বিরক্ত হোপ আর আসেনি। গোসল সেরে মসজিদে চলে যায় নামাজ পড়তে। ঈশিতা ছেলের পরিবর্তন দেখে খুশি। আদনান সত্যি 15 দিনের কথাটা মাথায় রেখেছে। এটা আদনান। কিভাবে এত পরিবর্তন? তবে কি খোদাতায়ালা তার মোনাজাত কবুল করেছে? ঈশিতা ফরিদা পারভিনের কাছে এসে বলে, আম্মা, আদনান মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। দেখলাম, ফজরের নামাজ পড়তেও মসজিদে গেছে। মাশাআল্লাহ, আমার নাতি, আমার ছেলে ভালো হয়ে যাবে আম্মা। হইব। একটু সময় লাগবে। ঈশিতা কথা সেরে গোসল করতে চলে যায়। তৃপ্তি নামাজ শেষ করে ইলমার রুমে আসে। দরজা নক করলে কোন সারা শব্দ পায় না। বার কয়েক নক করে, তাও রেসপন্স নেই। সেজন্য তৃপ্তি আর সাহস করে না। হয়তো ইলমা নামাজে আছে, সেজন্য দরজা লক করা। ফাইজা টেবিলে খাবার রাখছে। মুখে মুখে বিড়বিড়ও করছে ইলমাকে নিয়ে।
আদনান তখন মসজিদ থেকে বাসায় এসেছে। এসেই ফাইজার বিরবির বকাঝকা কানে আসে। সেসবে তোয়াক্কা করে না আদনান। সোফায় হেলান দিয়ে বসে ফোন স্ক্রোল করে। ফাইজা আদনানের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। এই বাসায় কারোর কাছে ইলমাকে নিয়ে টু শব্দ করা যায় না, যাবেও না। সবাই ইলমা ভক্ত। একমাত্র আদনানের চোখে মুখে ইলমার জন্য বিরক্ত দেখতে পায় ফাইজা। আজকেও কি মনে করে ফাইজা আদনানের কাছে বলে, তোমার চাচ্চু আমার মা মরছে, চট্টগ্রাম গেছে, আপদ একটা বাসায় রেখে গেছে না, দুটো দিনও আমার বাপের বাড়ি থাকেনি, এই আপদের নাকি আবার বিপদ হবে, এমনকি আমাকে নিতেও যায়নি। আদনান বিরক্ত হয়। জবাব দেয়, জি চাচ্চু, চট্টগ্রাম একটা আপদ রেখে বাসায় এসেছে শান্তিতে থাকার জন্য। তবে একটা জিনিস খারাপ করেছে। সেটা হলো, আপনাকে চট্টগ্রাম থেকে আনতে যায়নি। চাচ্চু আনতে গেলে নিশ্চয়ই পাবনার রাস্তায় গাড়িটা নিত। এখন ড্রাইভার ভুলভাল রাস্তায় গাড়ি চালিয়ে একটা আপদ বাসায় দিয়ে গেল। কত বড় মিস্টেক হলো বলুন তো। সারাক্ষণ এসব বাল বলে ঘ্যান ঘ্যান কিভাবে করেন আপনি? ফাইজা রেগে ফুঁসে উঠে জবাব দেয়, বেয়াদব ছেলে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না জানি না। তাতে আপনার কি সমস্যা শুনি? আদনানের তোত্তারা জবাব। ফাইজা বলে, তোমার চাচ্চু আসুক আজকে, তাতে আমার বাল ছিঁড়া যাবে। এই অ্যাডভোকেট বালের দাপট আমার সাথে দেখাবেন না। কত বড় বেয়াদব তুমি! ফাইজার কথায় আদনান তাচ্ছিল্যের হাসি টেনে বলে, হ্যাঁ জানি আমি বেয়াদব। সত্যিটা বললে এমনিতেও সবার গা চুলকায়। কিসের সত্যি? আমার তোমার মা সমতুল্য হই। জি অবশ্যই আমি মানি। আপনি দুধের ধোয়া তুলসী পাতা, আমি একাই বিছুটি পাতা, তাই আমার কথা শুনলে সবার চুলকায়। ফাইজা কথা বাড়ায় না। বাকিরা তাদের কথা কাটাকাটির শেষে লিভিং রুমে আসে। ফাইজা কিছু বলার আগে আদনান সুর পাল্টে বলে, দাদি এই মহিলা এত খারাপ কেন? আমাকে বলে, তোমার চাচ্চু এবার আমার কথা না শুনলে বিষ খাইয়ে মেরে দেব। আপদ একটা ঘাড় থেকে নামাচ্ছে না, মানে মেলিচাকে আপদ বলছে। এই নিয়ে তর্ক হয়েছে এতক্ষণ। চাচ্চুর মতো একজন অ্যাডভোকেটকে উনি সম্মান করছে না। ফরিদা পারভিন রাগী দৃষ্টিতে ফাইজার দিকে তাকায়। ঈশিতাও রেগে ফুঁসে উঠে। ফাইজা হতভম্ব হয়ে যায়। আদনানের দিকে তাকাতে দেখে সে হাসছে। ফরিদা পারভিন চিৎকার করে বলে, তোমার সাহস তো কম না, আমার ছেলেকে বিষ খাইয়ে মারার কথা বলছো। আজকে ইনান আসুক, তুমি বেশি বার বেড়েছ। আমার জেরা তোমার বাপে টাকায় চলে না, আর না খায় যে তুমি ওকে আপদ কইলা। সে তার নিজের বাপের টাকায় চলে। তোমাকে না বলছে এসব নিয়ে কথা তুলতে না। চিৎকার চেঁচামেচি শুনে ইলমাও আসে। আদনান ইলমাকে একনজর দেখে দৃষ্টি সরিয়ে নেয়। ঈশিতা তখন ফাইজাকে বলে, তোমায় ভালো ভেবেছিলাম ফাইজা, দিন দিন আমার ভাবনায় বুড়ো আঙুল দেখাচ্ছ। আজকে ইনানকে বিষ খাইয়ে মারার কথা বলছো, কালকে তো আমাদেরকে বিষ খাওয়ানোর প্ল্যান করবে। ঈশিতার কথা শুনে ইলমার রাগ হয়। ফাইজার কত বড় সাহস ভেবেই অবাক হয় ইলমা। একনজর ফাইজার দিকে তাকিয়ে বলে, আমার বাবাকে নিয়ে যে এসব পরিকল্পনা করবে, কসম খোদার আমি নিজেই তার খাবারে বিষ মিশাবো। ইলমার কথায় আদনান ঢোক গিলে। ফাইজা তো এসব কিছু বলেনি। বলেছে আদনান। তাহলে কি ইলমা আদনানের খাবারে বিষ মিশাবে? আদনান চিন্তায় পড়ে গেছে। সে যে ভেজাল লাগালো, এটার আগুন কয়দিন জ্বলে কে জানে। ফাইজা বুঝুক আদনান কি, কত ধানে কত চাল সেটাও টের পাক। তার মেলিচাকে আপদ বলার মানেটাও বুঝুক। তাদের ঝগড়ার মাঝে আদনান বলে, ক্ষুধা লাগছে। ঝগড়া শুনলে তো আর পেট ভরবে না। বাকিরা থামে। সবাই দুপুরের খাবার খেতে বসে। খাবার টেবিলে আর টু শব্দ হয়নি। ইলমা চুপচাপ খেয়ে রুমে চলে যায়। ফাইজাও কোনোরকম খেয়ে রুমে চলে যায়। ঈশিতা, তৃপ্তি এবং ফরিদা পারভিন মিলে টেবিল গোছায়। আদনান ইলমার সক্রিয়তা দেখে বিরক্ত হয়। হঠাৎ মেলিচার হলোটা কি? ভার্সিটি থেকে বাসায় এসেছে আবরণ। খুব গরম লাগছে তার, সেজন্য লিভিং রুমের সোফায় বসে হাত ছেড়ে ডাকে, রাহেলার নাম ধরে। বার কয়েক ডাকার পরেও রাহেলার সারা শব্দ পায় না। আবরণ বিরক্তিতে উচ্চারণ করে। আবারও চেঁচিয়ে ডাকে, আম্মু পানি নিয়ে আসো। তখন সোহেলি রহমান ফ্রিজের ঠান্ডা পানির বোতল হাতে আসেন। আবরণের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলেন, রাহেলা তো আর আসবে না, অন্যত্রে কাজ নিয়েছে। আবরণ পানিতে চুমুক দিয়ে থামে। মুহূর্তে টনক নড়ে তার।
জিজ্ঞেস করে, এখানে কাজ ছেড়ে দেওয়ার কারণ কি? ওর বাসা থেকে নাকি দূরে? এখন যেখানে কাজ পেয়েছে সেটা ধারে কাছের। আবরণ কিছু বলে না। তার মানে রাহেলা কিছু না বলে সরে গেছে। গুড। আবরণের জন্য এখন জেভিন আছে। যখন যেই মুহূর্তে খুশি সেই মুহূর্তে দুজন দেখা করে। রাতে ক্লাবে যায়, মদ গিলে, ইন্টিমেন্ট হয়। এভাবেই চলছে দুজনের অবৈধ মেলামেশা। ইনান শেখ বাসায় এসে ফ্রেশ হয়। মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেতে বসতে ফরিদা পারভিন আদনানের বলা কথাটা তোলেন। ফাইজা ইলমাকে আপদ বলেছে, সাথে তাকে বিষ খাইয়ে মারার কথা বলেছে। মায়ের থেকে এরকম একটা কথা শুনে ইনান শেখ বিস্ময় প্রকাশ না করে থাকতে পারেনি। চোখ মুখের রং পরিবর্তন হয়। চুপচাপ ইজাজকে ডাকে। ইজাজ আসতে ইনান শেখ আদেশ করেন, তোমার আম্মুকে ডেকে আনো। ইজাজ মাথা নাড়ায়। চলে যায় ফাইজাকে ডাকার জন্য। তখন সবাই এক এক করে লিভিং রুমে হাজির হয়। শুধু ইলমা আসেনি। আদনান সবার শেষে এসেছে। কথার আওয়াজে বুঝেছে গন্ডগোল একটা বাঁধবে। নিশ্চয়ই ওই হিটলার ইনান শেখ তার বউ রিনা খান ওরফে ফাইজাকে বকব বা চর মারবে। আদনান কেন সেটা মিস দিবে? এত কষ্ট করে এত সুন্দর ড্রামা ক্রিয়েট করে দিল, শেষে যদি মজাই না পায় তাহলে ব্যাপারটা হলো নাকি? আদনান সোফায় বসে বাকিদের দিকে তাকায়। ইলমাকে কোথাও দেখেনি। আদনান বিরক্ত হয় প্রচুর। হুট করে ইলমা নিজেকে আড়ালে রাখছে কেন? কি হয়েছে তার? ফাইজা আসতে ইনান শেখ জিজ্ঞেস করেন, তুমি নাকি ইলমাকে আপদ বলেছ? ফাইজা চুপ। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। আদনান মিটমিট হাসছে। সেই হাসি ফাইজার চোখ এড়ায়নি। তখন ইনান শেখ পুনরায় বলে, আমাকে বিষ খাইয়ে মারতে চাও? আমি এরকম কিছু বলিনি। ফাইজা জবাব দেয়। তখন ফরিদা পারভিন মাথায় হাত দিয়ে বলেন, কতবার মিথ্যা কথা! কেমনে কও তুমি? আর কত রূপ দেখানো বাকি আছে তোমার? আদনানকে জিজ্ঞেস করুন। আমি বিষ খাওয়ানোর কথা বলিনি। তখন আদনান বিরক্ত মাখা কণ্ঠে জবাব দেয়, খদার গজব পড়ব, যে আমার উপর দোষ চাপাতে চায়। আদনানের কথায় ইনান শেখ বিরক্ত হয়। ফাইজা চেতে উঠে। জবাব দেয়, বেয়াদব ছেলে, তুমি তো বানিয়ে কথাগুলো বলেছ। আমার কি ঠেকা পড়েছে এসব বানিয়ে বলার? আমার এত সময় আছে নাকি? ফাইজা কিছু বলতে যাবে তখন ইনান শেখ ধমকে বলেন, আর কোন কথা বলবে না তুমি? টক্সিক মহিলা! আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে, তুমি আমার বউ। আমি এসব বলিনি। ইলমাকে তোমার আপদ মনে হয়। ও আমার মেয়ে। তুমি আরো মিথ্য বানাও, ঝগড়া করো, তবে ইলমার জন্য আমার মনে যে ভালোবাসা সেটা এক ফোঁটাও কমাতে পারবে না। আমার মেয়ে আমার গর্ব, আমার অহংকার। ফাইজা চেঁচিয়ে বলে, আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার জন্য তোমার মনে টান ভালোবাসা, যেটা আমার ছেলের বা আমার জন্যে নেই। ও তোমার গর্ব না। বেশি অহংকার করো না। এই মেয়েই তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে। আমার কথা মিলিয়ে নিও তুমি। ফাইজা চিৎকার করে বলে ইনান শেখ। বাকিরা চুপ। তারেক মাহমুদ কি বলবেন খুঁজে পাচ্ছেন না। যতই বলুক তাদের মধ্যকার ঝামেলা শেষ হবে না কোনোদিন। যত কিছু হোক, ঘুরে ফিরে ইলমার ঘাড়ে দোষ আসবেই। ফাইজা ইলমাকে দুচোখেও সহ্য করতে পারে না। অথচ সব জেনেই বিয়ে করেছে। সময়ের সাথে সাথে ইলমা তার চক্ষুশূল হয়ে গেছে। ভাগ্যিস তার দাদি আছে। বাকিরাও তাকে আদর যত্ন করে। বিশেষত ইনান শেখের সক্রিয়তা, টান, মায়া, ভালোবাসা, যত্নের কারণে ইলমা মায়ের অভাব তেমন বুঝে না। ফাইজা যা করে, যদি বাকিরাও ঐরকম হতো তাহলে ইলমা আর ইলমা থাকতো না। অনেকটাই ভেঙে যেত। কিন্তু সবার ভাগ্য তো আর ইলমার মতো হয় না। যাদের সৎ মা আছে তারাই জানে বাস্তবতা কি। যার একাংশ ইলমা উপলব্ধি করে মাঝে মধ্যে। ইনান শেখের চিৎকারে রুম জুড়ে নীরবতা নেমেছে। ফাইজা চোখমুখ শক্ত করে স্থান ত্যাগ করে। ইনান শেখ সোজা ইলমার রুমের দিকে যায়। দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করে। রুমের কোথাও ইলমার অস্তিত্ব নেই। ইনান শেখ ব্যালকনিতে যান। অন্ধকার ব্যালকনিতে চাঁদের আলো এসে পড়ছে। সেখানে আনমনা হয়ে দাঁড়ানো ইলমা। বাবার অস্তিত্ব খানিক টের পেতে ঘাড় ফিরিয়ে তাকায়। ইনান শেখ ব্যালকনির লাইট অন করেন। ইলমা নিজের মন খারাপ লুকাতে মৃদু হাসার চেষ্টা করে। ইনান শেখ মেয়ের চোখের দিকে তাকায়। বেশ শীতল কণ্ঠে বলেন, নাস্তা খেতে আসো। তোমাকে প্রয়োজন ছাড়া রুমে থেকে বের হতে না করেছি।
তাই বলে খাবার সময়ও রুমে বসে থাকবে? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ইনান শেখ মেয়ের কথায় জবাব দেন না। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, চলো নাস্তা করবে। বাবাও নাস্তা করিনি এখনো। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ ইলমার কাঁধে হাত রেখে নিজের সাথে জড়িয়ে নেন। মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। ইনান শেখ এবং ইলমাকে একসাথে আসতে দেখে আদনান ভ্রু কুঁচকে তাকায়। বাকিরা ইলমার দিকে তাকিয়ে আছে। তখন তৃপ্তি ইলমাকে বলে, তো কি হয়েছে বলতো? রুম থেকে বেরুচ্ছিস না কেন? তৃপ্তির কথায় ইলমা ইনান শেখের দিকে তাকায়। আদনান নিজেও ইলমার দৃষ্টি অনুসরণ করে ইনান শেখের দিকে তাকায়। কিছু একটা আন্দাজ করেছে আদনান। তবে টু শব্দ করেনি। সবাই চুপচাপ নাস্তা সেরে উঠে। ইলমা, তৃপ্তি নিজেদের রুমে চলে গেছে পড়ার জন্য। আদনান নিজে উঠে রুমে যায়। আদনান রুমে এসে ফোনটা হাতে নেয়। ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়, কেউ প্রেমিক নারী ব্রেকআপ হয়েছে নাকি? ইলমা মেসেজ সিন করে নাক মুখ কুচকায়। আদনানটা আর ভালো হলো না। ইলমা সেন্টি খাওয়া ইমোজি দিয়ে বলে, উল্টাপাল্টা না বললে হয় না। না, আমাকে আর মেসেজ দিবে না। দিব না। তুই কে শুনি? তোকে মেসেজ না দিলে আমার কিছু হবে না। ঠিক আছে। কি? আদনান পুনরায় রিপ্লাই করে। ইলমা বিরক্ত হয়। তার মনে হচ্ছে আদনান কথা বাড়াচ্ছে। ইলমা রিপ্লাই করে, আমাকে মেসেজ দিও না। আদনান রিপ্লাই করেনি। ইলমা ফোন রেখে পড়ায় মনোযোগ দেয়। কেটে যায় 5 দিন। আজকে ইলমার রেজাল্ট দিবে। সেজন্য সকাল সকাল তৈরি হয়ে নাস্তা খেতে বসে। ইলমা আসার পেছনে দিয়ে আদনানও এসেছে নাস্তা খেতে। গত 5 দিনে খাবার খাওয়ার সময় ব্যতীত ইলমাকে লিভিং রুমে দেখা যায়নি। আদনানের আশেপাশে আসা তো দূরে থাক। হুট করে ইলমা নিজেকে এভাবে গুটিয়ে নেওয়া সবার চোখেই পড়ছে। যদিও কেউ কিছু জিজ্ঞেস করেনি। ইনান শেখের মেয়ে তার কথাই শুনবে। নিশ্চয়ই ইনান শেখ যা সিদ্ধান্ত নিয়েছে ইলমার ভালোর জন্য। আদনানও বিরক্ত ইলমার প্রতি। সেজন্য আগ বাড়িয়ে কথা বলে না। এমন একটা ভাব নিয়ে থাকে যেন ইলমার ছায়াও সে দেখতে পারে না। এদিকে ইলমা নিজের মতো থাকে। ফাইজার সাথে ইনান শেখ কথা বলে না। তাদের মাঝে বেশ দূরত্ব। শুধু ইনান শেখ না, বাসার কেউই ফাইজার সাথে কথা বলে না। আদনান ইলমা আজকে ভুলবশত পাশাপাশি চেয়ারে বসেছে। বলা যায় এই চেয়ারটাই খালি পেয়েছে আদনান। ইনান শেখ দুজনকে পাশাপাশি দেখে আর চোখে নজর রাখে। যদিও দুজনের কেউই কারোর দিকে তাকায়নি। দুজনে নাস্তা খায় নিজেদের মতো। তবে একটা গ্লাস নিয়ে দুজনেই টানাটানি করে। ইলমা যখন গ্লাসটা ধরে ঠিক তখন আদনানও ধরে। ইলমা গ্লাস নিজের দিকে টানে, আদনানও নিজের দিকে টানে। একসময় আদনান নিজেই গ্লাসটা ছেড়ে দেয়। ইলমা গ্লাস নিয়ে পানি পান করে। ইনান শেখ আদনানের দিকে অন্য একটা গ্লাস এগিয়ে দেয়। নাস্তা শেষ করে তারেক মাহমুদ বলেন, ইনান জায়গার টাকা দেওয়া হয়ে গেছে। অল্প কিছু দেওয়া বাকি আছে। রেজিস্ট্রারও করা হয়ে গেছে। বাকি কিছু কাজ বাকি আছে। তারেক মাহমুদের কথায় বাকিরা খুশি হয়। তারেক মাহমুদ নতুন একটা প্রপার্টি কিনেছে। সেটাও রায়হান আজাদের প্রপার্টি। যেটার উপর এমপি নজর দিয়ে রেখেছে। সেজন্য তারেক মাহমুদের কাছে বিক্রি করে ঝামেলা ঘাড় থেকে সরিয়ে নিতে চায় রায়হান আজাদ। শুধুমাত্র প্রপার্টির জন্য নানা হুমকি-ধমকি শুনতে হয়েছে। সেজন্য রিয়ানার ভার্সিটি যাওয়া বন্ধ। বাসাও পাল্টে নিয়েছেন তারা। ইনান শেখ জবাব দেন, প্রপার্টি এটার জন্য জহির আহমেদ পিছু লেগে আছে। তুমি এটা নিতে গেলে কেন? জায়গাটা ভালো। জহির তো বিভিন্ন জায়গা নিচ্ছে। বাকিরা কি কিনবে না নাকি? না। এমপির লোকজন গিয়ে হুমকি-ধমকি দেয়। ওনার মেয়ে আছে যদি ক্ষতি করে দেয়। আইন কি মারা গেছে? তারেক মাহমুদের কথায় ইনান শেখ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এদেশের আবার আইন। বিভিন্ন কেস দেখি তো। এদেশে তো ধর্ষকের পক্ষের উকিল পাওয়া যায়। জাস্টিক একদম জঘন্য। আদনান নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। ইনান শেখ ইলমার কাছে আসে। মেয়েকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেন, বেস্ট অফ লাক মা। ইলমা জবাব দেয়, থ্যাংক ইউ বাবা। আদনান বাবা মেয়ের ভালোবাসা দেখে মুখ বাঁকায়। তারেক মাহমুদ তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দেয়। রেজাল্টের জন্য শুভকামনা জানায় দুজনকেই। দুই ভাই বেরিয়ে যেতে ইলমা, তৃপ্তি একসাথে বেরোয় বাসা থেকে। তাদের পেছনে দিয়ে আদনান বাইকের চাবি নিয়ে আসে। গ্যারেজ থেকে বাইক বের করে গার্ডেনে আসে। ইলমা, তৃপ্তি গেটের সামনে দাঁড়ানো।
তৃপ্তি সাইডে দাঁড়ালেও ইলমা মাঝামাঝিতে দাঁড়ানো। তবে তার সেসবে হুঁশ নেই। আদনান বাইক থামিয়ে ইলমাকে ধমকে বলে, সদরঘাটের কোন প্রেমিকের কাছে মন রেখে এসেছিস? রাস্তায় কিভাবে দাঁড়াতে হয় জানিস না? ইলমা জবাব না দিয়ে আদনানের দিকে তাকায়। ইলমার চোখে চোখ রাখতে মুহূর্তে আদনানের কঠোর ভাব মিয়ে যায়। ইলমা কোন জবাব না দিয়ে তৃপ্তির পাশে গিয়ে দাঁড়ায়। তখন আদনান তৃপ্তিকে বলে, কোন ছেলে রেজাল্ট জিজ্ঞেস করলে বলবি না? আদনানের কথায় ইলমা বিরক্ত হয়। বিড়বিড় করে বলে, শুরু হয়ে গেছে জ্ঞান দেওয়া। তৃপ্তি জবাব দেয়, বলবো না। এত প্যারা দিও না। পারলে নিজে মেয়েদের থেকে দূরে থাকো। আমার দূরে থাকা লাগে নাকি? তারাই দূরে চলে যায়। কথাটা বলে আদনান চলে যায়। ইলমা আদনানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। রিকশা পেতে দুজন উঠে বসে রওনা হয় কলেজের উদ্দেশ্যে। আবরণ তার দলবল নিয়ে রায়হান আজাদের বাসায় এসেছে। কলিং বেল চাপতে কোন রেসপন্স পায় না। বার কয়েক চাপার পর দরজা খুলে রায়হান আজাদ নিজে। আবরণকে দেখে বিরক্ত হন তিনি। আবরণ রায়হান আজাদকে দেখে তাচ্ছিল্যের সুরে বলে, শেষ বয়সে ভুঁড়ি নিয়ে শান্তিতে থাকতে মন চায়নি তোর? বেয়াদব ছেলে, ভদ্রভাবে কথা বলো। এটা ভদ্রলোকের বাসা, কোন গরুর বাসা না। রাখো আমার ভদ্রলোক। ওই চেয়ারম্যানকে কেন প্রপার্টি দিলি? সে কি বেশি টাকা দিয়েছে তোকে? কত দিয়েছে? 2 কোটি? 5 কোটি? সেটা তোমার জানতে হবে না। অযথা আমাকে বিরক্ত করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তোর আইন চুদি। তোর মেয়েকে সাবধানে রাখিস। কথাটা বলে আবরণ চলে আসে বাসা থেকে। রায়হান আজাদ দরজা লক করে ভেতরে যায়। তখন ওনার ওয়াইফ ভদ্রমহিলা নৌসিন আসে। রায়হান আজাদ সোফায় বসতে বসতে বলেন, তোমার ভাইকে বলো একটা ফ্ল্যাট খালি করে দিতে। আমরা সেখানে উঠব। কয়দিন আগে মাত্র বাসা চেঞ্জ করলাম। এভাবে কয়দিন? তুমি বেশি কথা বলো না তো। রিয়ানাকে বলে দাও বাইরে যাতে না যায়। ও তো ভার্সিটিও যায় না। শপে গিয়ে বকরা কিনে আনবে। দুজনে বকরা পরে চলাফেরা করবে। বেশি জরুরি না হলে বাসা থেকে বেরুবে না। বাকিটা আমি দেখছি। তারেক মাহমুদকে এ বিষয়ে জানাও। ওনার ভাই তো একজন অ্যাডভোকেট। এদেশের আইন ভালো না। এসব অ্যাডভোকেট, পুলিশ, থানা কিছুই করতে পারবে না। সবাই টাকার কাছে বিক্রি হয়। নৌসিন আজাদ কথা বাড়ায় না। রায়হান আজাদ চিন্তিত হয়ে পড়েছেন। এই প্রপার্টি না জানি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ইলমা টেস্টের রেজাল্ট দিয়েছে। সে ফার্স্ট হয়েছে। নিজের রেজাল্ট শোনার পর ইলমা ভীষণ খুশি। তার কারণ, সে ফার্স্ট হয়েছে সেজন্য না। তার বাবা যে খুশি হবে সেজন্য। ইলমা পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, সেটা ছোটবেলা থেকেই। তার উপর ইনান শেখ ভালো গাইডলাইন দেন, সেজন্য এখনো টিকে আছে। শুধু মেধাবী হলে হয় না, ভালো গাইডলাইনও প্রয়োজন হয়। না হলে অতিরিক্ত ভালো স্টুডেন্টও ঝরে যায়। এরকম চিত্র চারদিকে অহরহ আছে। তৃপ্তি তার গ্রুপে সেকেন্ড হয়েছে। দুই বোন কলেজের কাজ শেষ করে ফ্রেন্ডদের সাথে বাজারে আসে। একটা রেস্টুরেন্টে যায় তারা। সাথে আছে প্রীতি, মাহিম এবং রিহান। তারা সবাই পাশ করেছে। তাদের পড়াশোনা ওই চলে টাইপের। অতটা মনোযোগী না। কারণ তারা প্রেম নিয়ে সময় কাটায় বেশিরভাগ। যেহেতু ইলমা ফার্স্ট হয়েছে সেজন্য সবাই ঝকে বসেছে ট্রিট দেওয়ার জন্য। ইলমার আর কি বন্ধু মহল আবদার করেছে, না করতে পারবে না। তারা পিৎজা অর্ডার দিয়েছে। যেহেতু আসতে একটু সময় লাগবে সেজন্য সবাই গল্প গুজবে মেতেছে। তৃপ্তি ফোন স্ক্রোল করছে। ইলমা প্রীতির সাথে কথা বলায় ব্যস্ত। রিহান, মাহিমও ফোনে ব্যস্ত। তৃপ্তি ফোন হাতে ওয়াশরুমের দিকে গেছে। ইলমার চারপাশে হুঁশ নেই। সে কথা বলায় এতটাই ব্যস্ত যে আদনান যে তার ফ্রেন্ড নির্মাণের সাথে এই রেস্টুরেন্টে এসেছে সে জানে না। আদনান এসেছে এ পথ দিয়ে যাচ্ছিল। নির্মাণের কথায় চলে এসেছে খাবার খেতে। কিন্তু এসে যেই ইলমাকে আবারও তার ছেলে ফ্রেন্ডদের সাথে দেখবা ভাবতে পারেনি আদনান। দূর থেকে ইলমাকে দেখে মাথায় রক্ত উঠে যায় তার। তারা কেউই প্রাইভেট স্পেসে বসেনি। সবাই সামনের সোফায় বসেছে। আদনান এগিয়ে যায় ইলমাদের দিকে। ইলমা এসময় আদনানের উপস্থিতিতে হকচকিয়ে যায়। আশেপাশে তাকিয়ে তৃপ্তিকে খোঁজে। সে নেই। মুহূর্তে ইলমা চোয়াল শক্ত করে নেয়। এক্ষুনি আদনান তার মেজাজের 12টা বাজাবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। সেটাই হলো।
আদনান অতিরিক্ত রুক্ষ গলায় ইলমাকে শাসিয়ে বলে, কলেজের নাম করে ছেলেদের সাথে রেস্টুরেন্টে খেতে আসা। তোর বাপ জানে তো এসব খবর? ইলমা বিরক্ত হয়। জবাব দেয়, বাবা সবই জানে। এছাড়া আমি ছেলে ফ্রেন্ডদের সাথে আসি না, কার সাথে আসি? তোমার এত সমস্যা কিসের? তুই আমাকে প্রশ্ন করছিস? বেয়াদব হচ্ছিস দিন দিন। ছেলেদের সাথে কিসের চলাফেরা? ওরা আমার ভালো বন্ধু। আর তুমি নিজেকেই দেখো না, নিজের তো মেয়ে ফ্রেন্ডের অভাব নেই। আমারটা নিয়ে এত সমস্যা কিসের? মেলিচা চোখ মুখ সামলে কথা বলবি। তোর মুখ তুই সামলে রাখো। মুহূর্তে তুই তোকারি শুরু হয়। আদনান চোয়াল শক্ত করে বলে, বেশি বেড়েছিস তুই। ইলমা মুখ ছামটা মেরে বলে, নিজের ভুল দেখার বেলায় সবাই অন্ধ, কিন্তু অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। তোর থেকে এখন আমার ঠিক ভুল আয়ত্ত করতে হবে। প্রয়োজন হলে অবশ্যই। এমনিতে তোর মাথায় ঘিলু নাই, ব্রেইন সেটাও হাঁটুতে। যেখানেই দেখি মেলিচা মেলিচা, একদম মেলিচা মেলিচা করবি না। তোকে দেখলেই আমার রাগ হয়। কয়টা মানুষ তোকে ভালো বলে শুনি? তোর মুখে নিজের নামের উচ্চারণ শুনলেও রাগ হয়। ইলমার করা অপমানে আদনান জবাব দিতে গেলে নির্মাণ তাকে টেনে নেয়। বলে, আর ঝগড়া করিস না প্লিজ। ও তোকে অপমান করেছে। কথাটা বলে আদনানকে টেনে সামনে নেয়। আদনান শুধু ইলমার দিকে এক নজর তাকিয়েছিল। আদনানের এরকম চাহনি ইলমাকে অস্বস্তিতে ফেলে। কি রকম অস্বস্তি? সেটা হলো বেশি অপমান করা হয়েছে বলে মনে হলো ইলমার। নিজের মাঝেই খারাপ লাগা কাজ করছে। সে শুনেছে, আদনান সেদিন তার হাত ধরে মসজিদে যাওয়ার পর থেকে নিয়মিত নামাজ আদায় করছে। সে তো ভালো হচ্ছে। তাহলে ইলমার এসব বলা উচিত হয়নি। মুহূর্তে মন খারাপ হয়ে যায় ইলমার। আদনানের শাসন বারণে না, আদনানকে নিজের করা অপমানের জন্যই তার মন পুড়ছে। ইলমা সহসা কারোর সাথে রুড বিহেভ করে না, আর করলেও সেটা জঘন্য টাইপের হয়। কিন্তু এসব মায়া মনে জন্ম দেওয়া মানেই সর্বনাশ। কঠিন বাক্য শুনিয়ে দূরে সরিয়ে দেওয়াটাই উত্তম। এমনিতে আদনানের থেকে আর দূরত্ব বজায় রাখতে হবে। সেটা হোক 1000 মাইলের কিংবা আকাশ পাতাল টাইপের। কিন্তু ঘুরে ফিরে তাকে সেই আদনানের মুখোমুখি হতেই হয়। ইলমা খাওয়ায় মন দিতে পারেনি। তৃপ্তি লুকিয়ে এসেছে ওয়াশরুমের কর্নার থেকে। এতক্ষণ তাদের ঝগড়া দেখে চুপসে গেছে বেচারি। এসে ইলমাকে বলে, আয় চলে যাই। ইলমা কিছুক্ষণ দম নিয়ে বলে, চল। ইলমা বিলটা রেখে উঠে দাঁড়ায়। বাকিরা তাকিয়ে আছে। মাহিম বলে, ঝগড়া তো হয়েছে, না খাইয়ে চলে যাবি? পরে আসবো আবার। তাদের কথার মাঝে তৃপ্তি পিৎজার স্লাইস মুখে নেয়। ইলমা বাকিদের থেকে বিদায় নিয়ে তৃপ্তির হাত ধরে হাঁটা ধরে। তৃপ্তি হাতে আনার স্লাইস খাচ্ছে আর হাঁটছে। ইলমার দিকে এক বাইট এগিয়ে দিলে ইলমা তা প্রত্যাখ্যান করে। দুজনে রিকশা ধরে বাসার উদ্দেশ্য রওনা হয়। রেস্টুরেন্টে বসে আছে আদনান এবং নির্মাণ। আদনানের মন পুড়ছে ভীষণ। একে তো তার প্রেমিক নারী ছেলে ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে এসেছে, তার উপর তাকে জঘন্য অপমান করেছে। ইলমা যে তার থেকে দূরে সরে যাচ্ছে সেটা স্পষ্ট। দূরত্ব চাইছে সেটাও তার কথার ভাঁজে সুস্পষ্ট ফুটে উঠেছে। আদনান ধৈর্য হারা হয়ে পড়ে। ইলমার জীবনে বিশেষ কেউ আসেনি তো, কিন্তু ইনান শেখের মেয়ে প্রেম করবে এটা অবিশ্বাস্য। বাবা যদি বলে, মা ইলমা তুমি ছাদ থেকে ঝাঁপ দাও, ইলমা হয়তো তাই করবে। সেখানে প্রেম করার তো প্রশ্নই আসে না। কিন্তু ইনান শেখকে বিশ্বাস করে না আদনান। চুপ করে আছে মানে কখন কি সিদ্ধান্ত নিয়ে আদনানকে হার্ট অ্যাটাক করিয়ে দেয় কে জানে। হুট করে ছেলে একটা এনে বলবে ইলমার বিয়ে ঠিক। তখন চাইলেও আদনান কিছু করতে পারবে না। এখনো না, কারণ আদনান পুরোপুরি ঠিক হয়নি। এখনো খারাপ শব্দটা তার সাথে যায়। নারী সঙ্গ ছেড়েছে, সিগারেট ছেড়েছে, ক্লাবে যাওয়া ছেড়েছে। সবই ইলমার জন্য। কিন্তু দিন শেষে যদি ইলমা তারই না হয়। নির্মাণের অর্ডার করা খাবার আসতে আদনান ধ্যান ভাঙে। ভীষণ গম্ভীর দেখালো তার মুখখানা। নির্মাণ প্রশ্ন করার সাহস পায় না। দুজনে খেয়ে উঠে পড়ে। নির্মাণ বিল পে করে আদনানের পেছনে দিয়ে বাইরে আসে। দুজনে বাইকে চড়ে বসে রওনা হয় নিজেদের গন্তব্যে। ফাতিহার জিনিসপত্র আনা হচ্ছে লোক দিয়ে, ফ্ল্যাট একটা তার জন্য রাখা। এদিকে তার ছেলে ফারিস মাহমুদ এই বিল্ডিংয়ে আসতে রাজি না। এমনিতেও সে খুবই কম আসে মামুদের বাসায়।
গত 5 বছরে 5বার এসেছে কিনা সন্দেহ। তার মামুদের ক্ষমতা, যশ, টাকা পয়সাতে ফারিসের আগ্রহ নেই। কেবলই দূরত্ব রেখে চলতে চায় সে। কিন্তু তার মা ফাতিহা শেখের জন্য তার জমিয়ে রাখা রাগ ভেঙে গুড়িয়ে যাচ্ছে। যেহেতু ফারিসের বাবা গত হয়েছে আরো 9 বছর আগে, সেজন্য পরিবার বলতে ফারিস আর তার মা ফাতিহা শেখ। জিনিসপত্র আনার জন্য আলাদা লোক রাখা হয়েছে। ফাতিহা বাবার বাসায় এসেছে কিছুক্ষণ আগে। ফারিস আসেনি, সে অফিসে গেছে। 2 দিন এই বাসায় থাকতে হবে তাদের। জিনিসপত্র কিছুই গোছগাছ করা নেই। এখন ফারিস থাকে কিনা সেও না। সে হয়তো খাট বিছিয়ে নিজে একাই ফ্ল্যাটে থাকবে। ইলমা তৃপ্তি বাসায় এসে ফুফিকে পেয়ে যায়। তৃপ্তির সাথে দেখা হলেও ইলমার সাথে বহুদিন পর দেখা ফাতিহা। আসতেই ভাইজিকে জড়িয়ে ধরে ফাতিহা। কপালে চুমু দিয়ে বলে, মা ইলমা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। ফাতিহা সোফায় বসে। ইলমা, তৃপ্তি ফ্রেশ হতে যায়। ফরিদা পারভিন মেয়ের সাথে গল্প গুজবে মেতেছে। ফাইজা ধারে কাছেও আসেনি। আর না কোন কাজে হাত দেয়। ঈশিতা এক হাতেই সবটা সামলায়। তবে আজকে ফাইজার প্রতি ভীষণ বিরক্ত ঈশিতা। কারণ আজকে কাজের চাপ বেশি। যেহেতু ফারিসও আসবে। ছেলেটা সহজে আসে না। আসবে যেহেতু ভালোভাবেই আপ্যায়ন করতে হবে। সেজন্য রান্নার তোড়জোড় চলছে। ইলমা তৃপ্তি এসে কাজে লেগে পড়ে। ফাতিহা নিচে যায় নিজের জিনিসপত্র দেখার জন্য। ফরিদা পারভিন যায় ফাইজার রুমে। গিয়ে দেখে কলে কথা বলছে ফাইজা। ফরিদা পারভিন বলেন, বড় বউ সকাল থেকে কাজ করছে। তোমার কি আক্কেল জ্ঞান লোপ পাইছে? আপনার ছেলেকে বলে দিয়েন একটা কাজের লোক রাখতে। কাজ করে মানুষকে খাওয়াতে পারবো না। এই তুমি কথাটা কইলা কারে? ইলমা খাবে সেজন্য তুমি রান্নাবান্না করতে পারবা না। ফাইজা জবাব দেয় না। মনে মনে বিরক্ত হয়। বুড়ির বুদ্ধি ভালো। সহজে ব্যাপারটা ধরে নিয়েছে। আগের থেকে ফাইজা এরকম। ইজাজের স্কুল যেদিন থাকে না সেদিন সে নাস্তা বানাতে যায় না। কারণ ইলমার প্রায় প্রতিদিন কলেজ থাকে। সে সকালে ঘুম নষ্ট করে ইলমাকে নাস্তা বানিয়ে দিবে কোন দুঃখে। ফাইজা উঠে কিচেনে যায়। তখন অবশ্য তাদের কাজ গোছানো হয়ে গেছে। ফাইজা কিচেনে এসে ঈশিতাকে বলে, কিছু করতে হবে। ঈশিতা বিরক্ত হয়। কণ্ঠস্বরে তেজ বৃদ্ধি করে জবাব দেয়, না। ছাদ করে বলা কথাটা ফাইজা বিরক্ত হয়। দ্রুত পা ফেলে স্থান ত্যাগ করে। মুহূর্তে ঈশিতা রেগে বলে, জমিদার তো। আমি তো এই বাসার কাজের ছি। ইনান আসুক আজকে। সাথে আদনানের বাবাও আসুক। ইলমা ঝাড়ু হাতে লিভিং রুমে যায়। পুরো লিভিং রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। মুখ দিয়ে পুরো লিভিং রুমে মোছে। তৃপ্তি প্লেট নামিয়ে ধয়। টেবিলে সেগুলো রাখছে। 2 বোন মিলে কাজ শেষ করে গোসল করতে চলে যায়। আদনান বাসায় আসে। মন মেজাজ খারাপ তার। সোফায় বসে চিৎকার করে বলে, আম্মু পানি দাও। ফরিদা পারভিন পানির বোতল এগিয়ে দেয়। আদনান সেটা হাতে নিয়ে নিজের রুমে চলে যায়। গোসল সেরে মসজিদে চলে যায়। সন্ধ্যায় ফারিস এসেছে তার মামুর বাসায়। এসেই সবাইকে সালাম দেয়। বিশেষত ইনান শেখ ফারিসকে পেয়ে ভীষণ খুশি হয়। তার চোখে দেখা অন্যতম ভদ্র, সভ্য ছেলে ফারিস। সেজন্য তিনি তাকে প্রচুর পছন্দ করেন। সবার সাথে লিভিং রুমে ছিল আদনান, ইলমা, তৃপ্তি সহ বাকিরাও। ঈশিতা সন্ধ্যার নাস্তা টেবিলে রাখে। ইনান শেখ ইলমার রেজাল্ট শুনেছে। তবে তেমন প্রতিক্রিয়া দেখায়নি। ফাইজা রুমে বসে আছে। এখানে আসেনি। সবাই গল্প গুজবে মেতে উঠে। তবে আদনানের সেসবে মন নেই। সে আনমনা হয়ে কফিতে চুমুক দিচ্ছে। একটু পরপর ইনান শেখ আর ফারিসকে দেখছে। ফাতিহা নিজের ভাইয়ের ছেলেকে দেখছে। আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। ইনান শেখ কথা শেষ করে রুমে যায়। পুনরায় ফিরে আসে। ইলমার তৃপ্তির পাশে বসেছিল। ইনান শেখ ইলমাকে ডাক দেয়। ইলমা উঠে বাবার সামনে আসে। তখন ইনান শেখ বক্স থেকে একটা গোল্ডের চুড়ি টাইপের ব্রেসলেট বের করে। ইলমার হাতে সেটা গলিয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার বিশ্বাস ছিল তুমি ফার্স্ট হবে। সেজন্য আগেই গিফট কিনে রেখেছি। বাকিরা মুগ্ধ হয়ে বাবা মেয়েকে দেখছে। তবে আদনান সেদিকে দেখেও দেখছে না, টাইপের মুড নিয়ে বসে আছে। ভাবছে নিজের সর্বনাশের কথা। 2 বছর আগে ইলমা সর্ষি কন্যা ছিল। আদনানের বাচ্চা ইলমাকে জাস্ট চোখের ভালো লেগেছে।
হৃদয়ে তেমন স্থান নেয়নি ইলমা। শাড়ি পরিহিত ইলমার ছবিটা লুকিয়ে তুলেছিল, কারণ সেদিন ইলমাকে আদনানের কাছে ভালো লেগেছে। পিচ্ছি একটা মেয়েকে সে শাড়িতে দেখেছে। ভার্সিটি পড়ুয়া ছেলে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে। আশেপাশে তাকালে শুধু মেয়ে আর মেয়ে। সেখানে প্রেমের ফাঁদে পা দিতে কতক্ষণ। ইলমাকে নিয়ে তখনও সিরিয়াস ছিল না আদনান। তবে হুট করে যেন হৃদয়টা দখল করে নিয়েছে মেয়েটা। আদনানের সাথে আবরণের ঝামেলা শুরু হওয়ার পর থেকে দুজনে যেন মেয়ে নিয়ে কম্পিটিশনে নেমেছে। আবরণের পছন্দ করা মেয়ের সাথে আদনান আগে আগে ফ্লার্টিং করত। প্রেম করা, ক্লাবে যাওয়া একটা সময় আদনানের কাছে নর্মাল হয়ে গেল। কিন্তু মেলিচা নামক পবিত্র নারীকে হৃদয়ে স্থান দিয়ে সব যেন এলোমেলো হয়ে যায়। আদনান নিজেই নিজেকে অগোছালো ভাবে আবিষ্কার করল। ভালো লাগা, প্রেমে পড়া এগুলো খুবই ক্ষণস্থায়ী ব্যাপার। একটা মানুষ অনেকের প্রেমে পড়ে, কিন্তু মায় পড়ে না। প্রেমে পড়া আর মায় পড়া দুটো ব্যাপার সম্পূর্ণ আলাদা। আদনানের কাছে ইলমাকে ভালো লেগেছিল, সেটা পাত্তা দেয়নি সে। তবে স্বল্প সময়ের সাথে প্রেম জিনিসটা তার হৃদয়ে স্থান নিল। প্রেম তো ক্ষণস্থায়ী ব্যাপার। সেটাকেও তাড়িয়ে দিল তাচ্ছিল্যতার সাথে, কিন্তু ধীরে ধীরে সেই মানুষটাকে নিয়ে গভীর ভাবনায় তলানো, চোখের সামনে দেখতে দেখতে একটা সময় মায় পড়ে যায়। ইলমাকে নিয়ে একটু ভাবলেই তো কত কিছু মাথায় আসে। সিম্পল, ইলমার প্রতি ফাইজার করা রুট বিহেভিয়ার। সেই ছোট থেকে যেটা সবারই কম বেশি দেখা। ইলমাকে বিয়ে দিল সেখানে যদি ফ্যামিলিটা ভালো না হয়। ইলমা কখনো মায়ের ভালোবাসা পায়নি, নিশ্চয়ই তার একটা এক্সপেকটেশন থাকবে, শাশুড়ি মায়ের মতো করবে। কিন্তু সেটাও যদি না হয়, আদনানের কাছে তার আম্মু বেস্ট। ইলমার জন্য মায়া, টান, আদর দেখতে পায়। সেই হিসাবে জেঠিমা থেকে শাশুড়ি মা হলে খারাপ কি? ইলমা এই বাড়িতে থেকে গেলে কোন দিক দিয়েই খারাপ হয় না, এরকম হাজারো চিন্তা করেছে আদনান। ইলমা চুড়িটা হাতে গলিয়ে দেখছে। বেশ সুন্দর। ছোট ছোট বাটারফ্লাইও আছে চুড়ির উপরে। ইলমা তার বাবাকে ধন্যবাদ জানায়। তখন আদনান সোফা থেকে উঠে তাদের বাবা মেয়েকে পাশ কাটিয়ে রুমে যায়। বাকিরা আদনানের যাওয়া দেখে, তবে কেউই কিছু বলে না। ইলমা সোফায় বসে আদনানের রুমের দিকে তাকায়। ইনান শেখ ফারিসের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়েন। আগামী পরিকল্পনা, বিয়েশাদির অনেক ব্যাপারই তোলা হয় সেখানে। ইলমা, তৃপ্তিকে পাঠানো হয় পড়ার টেবিলে। ফাতিহা তখন ইনান শেখকে জিজ্ঞেস করে, ইনান, ইলমার বিয়েশাদি নিয়ে পরিকল্পনা কি? বোনের কথায় ইনান শেখ জবাব দেয়, পড়তে থাকুক। সঠিক সময় হলে নিশ্চয়ই বিয়ে দেব। শোন, এখন মেয়েদের জন্য ভালো ভালে সম্বন্ধে আসবে। বিয়ে না দেও, এনগেজমেন্ট করে রাখতে পারো। ইলমা আগে ভার্সিটি যাক, পরিস্থিতি বুঝি এরপর না হয় এসব নিয়ে ভাবব। তখন তারেক মাহমুদ রসিকতা করে বলেন, একমাত্র মেয়ে নিশ্চয়ই দূরে কোথাও দেওয়ার ইচ্ছে নেই। পরিবারেই রেখে দিলে কেমন হয়? তারেক মাহমুদের কথায় ফাতিহা সুর মিলিয়ে বলে, হ্যাঁ, আইডিয়াটা খারাপ না। তবে ইনানের ইচ্ছে। ভাইবোনের কথায় ইনান শেখ মৃদু হাসে। ফারিস তাদের কথা শ্রবণ করে মৃদু হাসে। ফরিদা পারভিন বলেন, এখন তো বিয়ের সিরিয়াল ফারিসের। এরপর আদনানের। তৃপ্তি, ইলমা, ইজাজ তো অনেক দেরিতে। মায়ের কথায় তারেক মাহমুদ বলেন, আম্মা, ফারিসের জন্য মেয়ে দেখো ভালো করে। আগে ভাগিনার বিয়ে দেখব। আদনানের বিয়ে দেরি আছে। গ্রাজুয়েশন কমপ্লিট করবে, মাস্টার্স করবে। এরপর চাকরি নিবে। 2-3 বছর গেলে বিয়ের চিন্তা ভাবনা। হিসেব করে দেখলাম আদনানের বিয়ের আরো 5 বছর বাকি আছে। ফাতিহা বলে, তৃপ্তির বিয়ে শাদী নিয়ে কি পরিকল্পনা? আদনানের পর তৃপ্তির বিয়ে দেব। তাহলে তো অনেক দেরি। সেদিনের মতো কেউ আর কোন রকম ঝামেলা করেনি। বলা যায় ঈশিতা কাজের কথা তোলেনি। মেহমানের সামনে এসব বলাও লজ্জার। বলবে, অতিথি আসায় একটু কাজ বেশি করা লাগছে সেজন্য এরকম করছে। এমনিতে ফারিস সহজে আসে না এই বাসায়। ফাতিহাও আসতো আগে, তবে ফারিসের চাকরি হওয়ার পর থেকে আসা বন্ধ প্রায়। সবাই রাতের খাবার খেতে বসে। তারেক মাহমুদ, ইনান শেখ, ইজাজ, ফারিস, আদনান, ফাতিহা আগে বসেছে। ইলমা, ঈশিতা খাবার সার্ভ করছে। আজকে ইনান শেখ আর আদনান পাশাপাশি চেয়ারে বসেছে। ব্যাপারটা অষ্টম আশ্চর্যের মতো। ইলমা তার বাবার কাছে আসে চিংড়ি নিয়ে।
ইনান শেখকে চিংড়ি দিয়ে আদনানের দিকে বাড়িয়ে দেয়। সাথে সাথে আদনান না করে দেয়। মুহূর্তে ইলমা মুখটা কালো করে ফেলে। তখন ফারিস ইলমাকে বলে, এদিকে দাও। আদনান বিরক্ত হয়ে ইলমার দিকে তাকায়। ইলমা যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলে আদনানকে সে উঠে। ইলমা চিংড়ির বাটি রেখে পানির গ্লাস এগিয়ে দেয় আদনানকে। তখন ফাতিহা চিংড়ির বাটি নিয়ে ফারিসকে দেয়। সোফায় তৃপ্তির পাশে গিয়ে বসে ইলমা। ইনান শেখ আদনানের দিকে এক নজর তাকায়। সেই খাবার খাওয়ায় ব্যস্ত। পরক্ষণে আবার ইলমার দিকেও তাকায়। ছেলেদের খাওয়া হতে মেয়েরা সব বসে খেতে। তারেক মাহমুদ এবং ফাতিহা বসে বসে রুম ঠিক করছে। আজকে কে কোথায় ঘুমাবে। ফাতিহা ঠিক করে সে এবং ফরিদা পারভিন এক রুমে ঘুমাবে। ইলমা তৃপ্তির রুমে ঘুমাবে। আর ইলমার রুমে ফারিস ঘুমাবে। এরকম সিদ্ধান্ত শুনে আদনানের চোখ কপালে উঠার মতো ব্যাপার। এই টেপলা ফারিস কেন ইলমার রুমে ঘুমাবে? ইজাজের রুমে কি ঠাডা পড়েছে? নাকি তার রুমে ঠাডা পড়েছে? আদনান কিছুতেই মেনে নিতে পারছে না ব্যাপারটা। সেজন্য তার বাবাকে বলে, ইজাজ আমার রুমে চলে আসুক। ফারিস ভাইকে ইজাজের রুমে দিয়ে দাও। আরে আদনানের আইডিয়াটা তো ভালো। ফাতিহা এতক্ষণ কি ঠিক করলে? উল্টাপাল্টা সব। ইজাজ বাবা, আদনান ভাইয়ার কাছে চলে যেও। তৃপ্তি মা, ইজাজের রুমটা গুছিয়ে দিও। কাজের কথা শুনে তৃপ্তি বিরক্ত হয়। আজকে সে কতগুলো কাজ করল। আবারও কায়ের আদেশ। ইলমার দিকে তাকিয়ে বলে, ইলমা প্লিজ রুমটা গুছিয়ে দিস। আমার আর ভালো লাগছে না কাজ করতে। তখনই সীতা খাবার টেবিলে তৃপ্তিকে চোখ রাঙিয়ে জোরেই বলে, জমিদারের বেটি তো। কার বাতাস গায়ে লেগেছে শুনি। তোমাকে কি জমিদার ঘর দেখে বিয়ে দিব নাকি? না, তোমার বাবা 4-5টা কাজের লোক পাঠাবে সাথে। একদম অলসতা করবে তে থাপড়িয়ে সোজা করে দেব। কাজ করতে আক্কেল লাগে। অনেকের বয়স হয় তবে আক্কেলের অভাব থাকে। কথাগুলো তৃপ্তিকে বললেও আশরফ তো ফাইজাকে উদ্দেশ্য করে বলেছে। ইলমা বুঝেছে ঈশিতার মেজাজ গরম। অবশ্য হওয়ারই কথা। সারাটা দিন রান্নাবান্না নিয়ে খেটেছে। বর্তমানে সদস্য সংখ্যা 11 জন। গ্যাস আর ইলেকট্রনিক চুলার রান্না তাও কত আইটেম। ফাইজা তো বড় মেহমান। কাজকর্মের ধারে কাছেও আসে না। ইলমা তৃপ্তি যতটুকু সম্ভব হেল্প করেছে। ঈশিতার কথায় তৃপ্তি আর জবাব দেয় না। ইলমা বলে, এমন করছো কেন? আমি রুম গুছিয়ে দেব, সমস্যা নেই। আজকে এমনিতে অনেক কাজ করেছে তৃপ্তি। খেতে বসেছে, বকাঝকা না করলে হয় না। ইলমার কথায় আদনান ভ্রু কুঁচকে তাকায়। বিড়বিড় করে বলে, আসছে আমার কাজের জি। 2 দিন পর দেখবো কাজ দুটো করে দক্ষিণ দিকে মাথা রেখে চিত হয়ে আছে। তৃপ্তি প্লেট গোছায়। ইলমা ইজাজের রুমে চলে যায়। আদনান ইজাজকে সাথে নিয়ে নিজের রুমে চলে আসে। এসেই খাটের উপর বসে আদনান। ইজাজ শীত হয়ে শুয়ে পড়ে। আদনান ইজাজকে দেখে বলে, কি রে বিয়ে করবি? আরে ভাইয়া সব কি বলছো? আরে হো লজ্জা পাচ্ছিস নাকি? মেয়ে মানুষ দেখলে আমার লজ্জা করে। লজ্জায় তাকাই না। ইজাজের কথায় আদনান হো হো করে হেসে উঠে। গাল টেনে বলে, তুই তো দেখি মেয়েদের মতো লজ্জাবতী। যাও। আদনান হাসি থামিয়ে বলে, ছেলে মানুষ বেশি লজ্জা রাখতে নেই। বেশি লজ্জা রাখলে তাড়াতাড়ি বাবা হওয়া যায় না। আদনানের কথা শেষ হতে দরজার দিকে নজর যায় দুজনের। ইলমাকে দাঁড়ানো দেখে আদনান তওবা পড়ে। ইজাজ চোখ কচলে তাকায়। ইলমা এসেছে ইজাজের ঔষধ নিয়ে। ইনান শেখের আদেশ ছিল ইজাজের রাতের ঔষধ দিয়ে আসার জন্য। এসেই এরকম কথাবার্তা শুনে ইলমার চক্ষু চড়ক গাছ। আদনান কত বড় ঠোঁটকাটা। তার ভোলা ভালা ভাইটাকে কি সব শিখাচ্ছে। আদনান ইজাজ দুজনে শোয়া থেকে উঠে বসে। ইলমা ঔষধের পাতা আর পানির গ্লাস নিয়ে এগিয়ে আসে। সবগুলো টেবিলের উপর রেখে ইলমা ইজাজের কানে ধরে তেজি স্বরে বলে, এসব কি শিখছো তুমি? ইজাজ কান ছাড়িয়ে আদনানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া এসব শিখাচ্ছে। আদনান আমতা আমতা করে বলে, তুই তো আমাকে বলেছিস একটা মেয়েকে তোর পছন্দ। প্রপোজ করতে চাস। সেজন্য না আমি এটা বললাম। ইলমা ইজাজের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। ইজাজ হতভম্ব হয়ে যায় আদনানের কথায়। কতবড় পল্টিবাজ। ইলমা ইজাজকে শাসিয়ে বলে, এক্ষুনি বাবাকে বলছি। বাবার কথা বলায় আদনান বিরক্ত হয়। রুক্ষ গলায় বলে, সব ব্যাপারে বাবা ডাকা লাগে নাকি? এক কাজ করিস, জামাইয়ের থেকে চুমু খেতে গেলেও বাবার পারমিশন নিস। ছি।
মুখ সামলে কথা বলো, না হলে স্কোচটেপ লাগিয়ে দেব। ইজাজ, তোর বোন এটা এরকম কেন? কথার আগে হুমকি দেয় কেন? এটার থেকে দূরে থাকবি, না হলে দেখবি নিজেও এটার মতো হয়ে গেছিস। বাবা। গলার আওয়াজ চওড়া করে ডাকে ইলমা। আদনান ধমকে বলে, আমার নামে উল্টাপাল্টা বলবি তো আগামীকাল সকালে তোর বাপের কোর্টে যাওয়া বন্ধ। উল্টাপাল্টা থ্রেট দিলে খবর আছে। কথাটা বলে ইলমা বেরিয়ে আসে। এমনিতে ঝগড়া করতে করতে দেরি হয়ে গেছে তার। না জানি কে কি ভেবে বসবে। ইলমা আসতে ইনান শেখ জিজ্ঞেস করে, এত দেরি হলো কেন? ইজাজ ঔষধ খেতে চায়নি। এত বড় ট্যাবলেট নাকি ওর গলা দিয়ে নামবে না? ছেলেটা বড় ফাঁকিবাজ। ঔষধ নিয়ে ওর যত সমস্যা। ইলমা মাথা নাড়িয়ে চলে আসে। রুমে এসে লম্বা শ্বাস নেয়। এবারের মতো বেঁচে গেছে। এই আদনানটা আর ভালো হবে না। এত ঝগড়ুটে আর কি সব বলে দেয়। ওর যা ট্যালেন্ট, যার তার মান সম্মান নিয়ে ফুটবল খেলতে পারবে। মুখের ভাষা যেমন আস্তাগফিরুল্লাহ মার্কা, তেমনই এক নাম্বারের ঠোঁট কাটা। আচ্ছা, একটা ছোট্ট সংসার মাসে 20,000 টাকায় চলবে তো? আদনানের এমন কথায় বন্ধুমহলের সবাই হা হয়ে যায়। নির্মাণ চেঁচিয়ে বলে, এই শাহজান চিমটি কাট। স্বপ্ন দেখছি না তো? সাথে সাথে কানের নিচে থাপ্পড় দেয় আদনান। নির্মাণ চেঁচিয়ে বলে, এত জোরে মারতে কে বলেছে? সত্যি ভাই, তুই বিয়ে করবি? শাহজানের কথায় আদনান উপর নিচ মাথা নাড়িয়ে বলে, হুম করব। 20,000 টাকায় একটা মেয়ে চালাতে পারবো না। আদনানের কথায় নিষাদ জবাব দেয়, কিভাবে পসিবল? তোর নিজেরই তো হাত খরচ 20,000-এর বেশি লাগে। সেখানে এখনকার মেয়েদের যেই খরচ, ও আর 10টা মেয়ের মতো না। নিষাদকে কথার মাঝে থামিয়ে দিয়ে কথাটা বলে আদনান। সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আদনানের দিকে। সবার তাকানোতে আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, ও স্মার্ট তবে ব্যাকডেটেড। আই লাইক দিস টাইপ ওমেন। একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। সব সময় মাথায় ঘোমটা থাকে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তবে রাগটা একটু বেশি। আদনানের প্রিয়তমা তো, সেজন্য রাগ বেশি। ওই গতকাল রাত কি তুই বেশি মাল গেলেছিস? নেশা কাটেনি? নির্মাণের কথায় আদনান রুক্ষ গলায় বলে, এমন একটা লাথি মারব ভবিষ্যতে বাপ হওয়ার চিন্তা মাথায়ও আনতে পারবি না। সরসলা। আমার বউয়ের কি হবে? আদনান আছে না? পাঠিয়ে দিস। বিরক্তি নিয়ে জবাব দেয় আদনান। নির্মাণ পিঠে চাপড় মেরে বলে, নিজের বউ সামলা আগে। আমার বউ নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে আমাকে কথা শেষ করতে দে। বাকিরা চুপ। আদনান বলতেই শুরু করে, আমার মাস্টার্স কমপ্লিট হতে আরো 2 বছর। এখন ভালো জব পাবো কিনা জানি না। তবে ছোটখাটো হোক, আমি জব করতে চাই। আমার প্রিয়তমাকে আমার বানিয়ে নিতে চাই। মেয়েটাকে। শাহজানের কথায় আদনান কিছুক্ষণ চুপ থেকে বলে, সিক্রেট। এমন একটা লাথি মারব, সিক্রেট বেরিয়ে যাবে। স্লাতোর সব প্রেমিকাদের নাড়িভুড়ি জানতাম, এখনকার টার কি হয়েছে। কারণ সে আমার প্রিয়তমা। প্রেমিকা নয়। আমার হৃদয়ের রানী এবং আমার ভবিষ্যৎ বউ। সেজন্য চাই না তার কোন ব্যাপার কেউ জানুক। এই তুই ভয় পাচ্ছিস? নির্মাণের কথায় আদনান মৃদু হেসে জবাব দেয়, হ্যাঁ ভয় পাচ্ছি। তবে তোদের না, তাকে হারিয়ে ফেলার। আদনানের কথায় রাহা বলে, আমাকে কেউ ধর। না হলে মাথা ঘুরে পড়ে যাব। আমার বিশ্বাস হচ্ছে না আদনান এটা। ওই মেয়েকে দেখা প্লিজ, না হলে আফসোস থেকে যাবে। তাকে তোরা চিনিস? আদনানের কৌতূহল মাখানো কথায় নির্মাণ ভ্রু কুঁচকে তাকায়। জবাব দেয়, হারানোর ভয় কেন? তার বাবা আমাকে পছন্দ করে না। নিশ্চয়ই আমার মতো বখাটের হাতে মেয়ে তুলে দিবে না। সেজন্য তাকে পাওয়ার চান্স 0%। এটা তো দেখি সিনেমা। মানে হিরোর জন্য কত মেয়ে পাগল ছিল, অথচ হিরো এমন একজনকে ভালোবাসলো যাকে পাওয়ার চান্সই নেই। ক্যারেসলা। দুনিয়ায় মেয়ের অভাব পড়ছে নাকি? ওই হিটলার বাপের মেয়েকেই কেন ভালোবাসতে হলো? কারণ ওই মেয়ে সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথা শেষ হতে সবাই চেপে ধরে পিক দেখানোর জন্য। আদনান পিক দেখানোর ব্যাপারটা ইগনোর করে যেতে চাইলেও পারে না। বন্ধুমহল বলে কথা। সেজন্য বাধ্য হয়ে ফোন বের করে। গ্যালারি থেকে একটা ছবি বের করে সবার সামনে ধরে। আদনানের দেখানো মেয়ের ছবি দেখে সবাই হা হয়ে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছবিটার দিকে। হ্যাঁ, ছবিটা হয়তো মেয়েটার অজান্তে তোলা হয়েছে। মেঘবরণ সরু কেশ কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁয়েছে প্রায়। শ্যামবর্ণের মুখশ্রী, তবে ছবিতে ফর্সা লাগছে।
পরনে মেরুন রঙের শাড়ি, হাতে দুটো গোলাপের মালা। সাধারণ সাজে একবারে অসাধারণ লাগছে তাকে। আদনানের বর্ণনা অনুযায়ী কোন অংশে কম না মেয়েটা? এই মেয়েকে তারা সব বন্ধুরাই বেশ কয়েকবার দেখেছে। সব সময় হিজাব পরায়, কখনো খোলা চুলে দেখেনি। এই প্রথম কোন ছবি খোলা চুলে দেখল? আদনানের পছন্দ নিয়ে তেমন করে কিছুই বলার নেই। নির্মাণ আদনানের দিকে তাকিয়ে বলে, প্রথম থেকেই খটকা লেগেছিল। যাক, সন্দেহ সঠিক। তা ভাই, মেয়েটা জানে তো তোর ভালোবাসার খবর? আদনান মাথা নাড়িয়ে বলে, একান্ত গুপ্ত প্রেম, ওয়ান সাইড লাভ। শাহজানের কথায় আদনান মৃদু হাসে। জবাব দেয়, হুম, সদরঘাটের প্রেমিক নারী। নির্মাণের কথায় আদনান জবাব দেয়, ব্যক্তিগত হয়ে গেছে। তখন শাহজান বলে, সারা বছর সদরঘাটের প্রেমিক নারী বলতে বলতে নিজেই তার প্রেমে পড়লি? কিভাবে সম্ভব? আমি সিগারেট ছেড়েছি শুধুমাত্র ওর কথায়। ওমা, তাহলে তো প্রেম। নিশাতের কথায় আদনান মাথা নাড়িয়ে না বোঝায়। তারপর তাদের সুন্দর সকালের নামাজ পড়ার মুহূর্তের কথা বর্ণনা করে। সেই সুপ্রভাতের অলিক ধ্রুব। সবটা শোনার পর নির্মাণ আওড়ায়, শি ইজ দ্য বেস্ট ওমেন ফর শাহরিয়ার আদনান শেখ। সত্যি করে বল ভাই, বিয়ে হলে তার কথায় সব ছাড়তে পারবি? আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তার এক কথায় আমি আদনান দুনিয়ায় এফোরোফোর করতে রাজি আছি। তবুও সে আমার হোক। একান্ত আমার, শুধুই আমার। আদনানের কথায় সবাই ভীষণ অবাক হচ্ছে। এই সেই আদনান যে মেয়েদের সাথে টাইমপাসের প্রেম করত, একটা ছেড়ে আরেকটা ধরত, রাস্তায় মেয়ে দেখলে শীষ বাজাতো, ইভটিজিং করত। সিগারেট যার জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেই আদনান আজ কাউকে ভালোবেসে সব ছাড়তে রাজি আছে। বিষয়টা অষ্টম আশ্চর্যের মতো না। চাইলেই তো তার প্রেমিকাদের থেকে একজনকে বিয়ে করতে পারত। কিন্তু এমন একজনকে মন দিল যাকে পাওয়ার আশা 0%। আদনান বেশ চিন্তিত। ইলমাকে নিয়ে বিশেষ করে। কিভাবে বিয়ের কথা তুলবে সে? এদিকে কখন কে এসে থাবা মেরে নিয়ে যাবে সেটা ভেবেও কুল কিনারা পাচ্ছে না সে। সবাইকে বিদায় দিয়ে আদনান বাইকে চড়ে বসে আনমনা হয়ে বাসার উদ্দেশ্য রওনা হয় সে। একদিকে ইনান শেখের মতিগতি তার ভালো লাগছে না। ইলমা তো এমন একটা মেয়ে যে জীবনেও প্রেম ভালোবাসার ধারে কাছেও আসবে না। কিন্তু কিভাবে সব সামলাবে আদনান? আচ্ছা, ইলমার মনে কি তার জন্য বিন্দু মাত্র অনুভূতি নেই? এই মেয়ে কিসের তৈরি? ইট, বালু, নাকি সিমেন্টের তৈরি? এটার কি মন নেই? আদনান ভেবে পায় না। সে ইলমার থেকে বয়সে কত বড়, অথচ আবেগ নাকি প্রেম যাই হোক সেটা কন্ট্রোল করতে পারেনি। সেজন্য ভালোবাসায় ধপাস করে পড়েছে। আর ইলমাকে দেখো না, তার থেকে 5 বছরের ছোট, অথচ মেয়েটার নাকি আবেগ নেই। কিন্তু এই বয়সের মেয়েদের তো আবেগ একটু বেশি থাকার কথা। কি জানি, এমনিতেই আদনান তাকে অন্য সব মেয়েদের থেকে আলাদা ভাবছে, সেজন্য হয়তো। আদনান ভাবছে ইলমাকে প্রপোজ করবে। এরপর যা হবে বাকিটা দেখা যাবে। কিন্তু কিভাবে প্রপোজ করবে? মেয়ের যা রাগ, এমনিতে তাকে করে ইগনোর, এরপর যদি কথা বলাই বন্ধ করে দেয়। না, আদনান ভেবে পাচ্ছে না কি করবে। এদিকে মন তলপাড় হয়ে যাচ্ছে। ইলমাকে কবে নিজের করে পাবে? অন্য কারোর হয়ে যাবে না তো? বাসায় আসতেই কাউকে পায় না আদনান। হয়তো ফারিজদের বাসায় জিনিসপত্র গোছাচ্ছে। ভীষণ গরম লাগছে। সেজন্য ফ্যান ছেড়ে সোফায় বসে গলা ছেড়ে ডাকে, আম্মু পানি দাও। কারোর সারা শব্দ পায়নি আদনান। বার কয়েক ডাকে। কিছুক্ষণ পর ইলমা বেরিয়ে আসে রুম থেকে। ভেজা চুল, মুখে বিন্দু বিন্দু পানি কণা। আদনান বুঝে মাত্রই গোসল করে এসেছে। ইলমাকে দেখে নাক মুখ এমন ভাবে কুঁচকায় যেন এসব ইলমার আগমনে সে বিরক্ত হয়েছে। আদনানের নাক মুখ কুঁচকানো দেখে ইলমা বিরক্ত হয়। ফ্রিজ থেকে পানির বোতল বের করে কোলে ছুঁড়ে মারে। আদনান পানির বোতল হাতে নিয়ে তেজ দেখিয়ে বলে, প্রেমিকের সাথে ঝগড়া করে এসেছিস নাকি? এত রাগ কেন? ইলমা থামে। আদনানের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। জবাব দেয়, সবাই দোতলায় আছে। প্রয়োজন হলে সেখানে গিয়ে ডেকে নিও। তুই থাকতে আবার অন্যদের ডাকবো কেন? মুখ ফসকে বলে আদনান। আদনানের এমন কথায় ইলমা ঠোঁট কামড়ে হাসে। তবে আদনানের দিকে সিরিয়াস মুখ করে ফিরে তাকায়। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, আমার কাছে তোমার কি এমন প্রয়োজন শুনি? আদনান মাথা নাড়ায়। জবাব দেয়, অনেক কিছুর। সেটা কি? আমার মনটা ফেরত দে প্রেমিক নারী।
ভীষণ আহত শোনালো সেই কণ্ঠ। এই ছোট্ট বাক্যে হতাশা, চাওয়া পাওয়া অনেক কিছু মিশ্রণ আছে। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির রেখে বলে, ঠিক কিভাবে মন ফেরত দিতে পারি? ইলমার কথায় আদনান চকিত তাকায়। না, রাগ দেখায়নি। আদনান শীতল কণ্ঠে আওড়ায়, কাউকে ভালোবাসার মতো সর্বনাশ হয়েছে। আমার হৃদয়টা আর আমার দখলে নেই। এখন কি করা যায় বলো তো? খুব সিরিয়াস শোনালো সেই কণ্ঠস্বর। আদনান ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। ইলমা সিরিয়াস হয়ে কথা বলছে, নাকি মজা করছে তার সাথে? আদনান খানিক ধমকে বলে, এই মজা করবি না। আমি সিরিয়াস হয়ে কথা বলছি। মজা করার মতো কোন বিষয়ে বলনি? আমি ভেবে দেখব তোমার হৃদয়ের ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায়। হৃদয়ের ক্ষতিপূরণ হৃদয় দিয়ে দিতে হয়। এতটা আবেগ নেই আমার মাঝে। ইলমার কথায় আদনান উঠে দাঁড়ায়। ইলমা আদনানের চোখের দিকে তাকায়। সেই আকুতিভরা চাহনি ইলমার হৃদয়ে এসে বিঁধে। আদনান ইলমার মুখোমুখি দাঁড়ায়। দৃষ্টি মেঝেতে সংযত রেখে বলে, তোর জন্য আমি আমার সব খারাপকে ভালোতে রূপ দিয়েছি। এটা কি যথেষ্ট নয়? এসব প্রকাশ করতে গেলে কেন? খুব কি ক্ষতি হয়েছে? ইলমা জবাব দেয় না। আদনান উত্তরের অপেক্ষায় আছে। ইলমা সেসব তোয়াক্কা না করে রুমের দিকে পা বাড়াতে আদনান মেজাজ তুঙ্গে উঠিয়ে ধমকে বলে, এই নাটক করে এখন রুমে যাচ্ছিস? আদনানের ধমকে ইলমা কেঁপে উঠে। জবাব দেয়, ধমকাচ্ছ কেন? মুহূর্তে আদনানের চোখে মুখে পরিবর্তন আসে। মাথা নিচু করে বলে, সরি। আদনানের ক্ষমা চাওয়া দেখে ইলমা মাথা নাড়ায়। আদনান তাকাতে দুজনের চোখাচোখি হয়। ইলমা পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদনান জবাব দেয়, আমার উত্তর। ভাগ্যে থাকলে তুমি, আমরা হব। ইলমা রুমে যাওয়ার পেছনে দিয়ে ঈশিতা এবং ফরিদা পারভিন বাসায় আসে। আদনান তার আম্মুকে দেখে বলে, কোথায় ছিলে এতক্ষণ? তুমি এসেছো কখন? ঈশিতার প্রশ্নে আদনান উত্তর দেয়, মাত্রই এসে বসলাম। বাসায় কেউ নেই। ইলমা আছে। কই? দেখিনি। আদনানের কথায় ফরিদা পারভিন বলেন, রুমে আছে হয়তো। আদনান মাথা নাড়ায়। উঠে রুমে এসে খাটে চিত হয়ে শুয়ে পড়ে। মনটা খুশি লাগছে আবার খারাপও লাগছে। এই অনুভূতিটা একদম বাজে। ইলমাকে নিয়ে ভাবতে গেলে আদনানের সব এলোমেলো লাগে। কিভাবে কি করবে নাম করবে এসব ভাবতে গেলেই আর কিছু ভালো লাগে না। ইনান শেখকে নিয়ে আদনানের চিন্তার শেষ নেই। রুমে এসে ব্যালকনিতে যায় ইলমা। গ্রিলে হাত রেখে বাইরে তাকায়। সব এলোমেলো লাগছে। আদনানের কাছে নিজেকে প্রকাশ করে দিল। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। এই মুহূর্তে ইলমা নিজের অনুভূতি আর ভুলগুলোকে ধিক্কার জানায়। তার বাবার বলা কথা মনে পড়ে যায়। খুব কঠিনভাবে শাসিয়ে বলেছিল, আদনানের থেকে দূরে থাকতে। এসব বাজে ছেলেদের সাথে কোন সম্পর্ক ইনান শেখ মেনে নিবেন না। তখন ইলমা ভীষণ অবাক হয়েছিল। এই যে, যেখানে আদনানের সাথে তার কিছু নেই সেখানে সম্পর্কের কথা আসলো কোথা থেকে? আদনান তাকে শাসনবারণ করে এটা সে জানে। যেমনটা তৃপ্তিকেও শাসন করে। এটাকে আলাদা করে কখনো দেখেনি ইলমা। কিন্তু মাঝে মধ্যে একটু হলেও সন্দেহ সৃষ্টি হতো। আসলেই আদনান এসব নর্মাল ভেবে করছে নাকি বিশেষ কিছু। সবচেয়ে বেশি অবাক হয়েছিল সেদিন সকালে, যখন আদনান ইলমার কথায় নামাজ পড়তে রাজি হয়েছিল। সিগারেট ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে নামাজ পড়লে ইলমা খুশি কিনা এটা জিজ্ঞেস করেছিল। কিন্তু এসব নিয়ে ভাবার আগেই ইনান শেখ ইলমাকে শাসনবারণ করেছেন। ইলমা আদনান যখন বাসায় ফিরছিল তখন তিনি ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। দুজনকে একসাথে দেখে নিয়েছেন। তবে বিশ্বাস ছিল ইলমা প্রেম করে না। তবুও সাত সকালে একটা ছেলেমানুষের সাথে কোথা থেকে আসলো, এই কৌতূহল তো থেকেই গিয়েছিল। বাবার বলা প্রত্যেকটা কথা ইলমা মন দিয়ে শ্রবণ করেছে। এরপর থেকে আদনানকে এড়িয়ে চলার চেষ্টা করত। ইলমা নিজের মাঝে আদনানের জন্য বিশেষ কোন অনুভূতির সন্ধান পায়নি। সে হিসাবে বলতে গেলে সে অনুভূতিহীন। কিন্তু আদনানের কথায় মনে হলো, সে ভীষণ সিরিয়াস। সেই মুহূর্তে না করার মতো কিছু পেল না ইলমা। সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। এমনটা না যে সেও আদনানকে চাইছে। তার জীবনের ঠিক ভুল বলতে তার বাবার সিদ্ধান্তেই সব হবে। নিজের মাঝে আদনানের জন্য কোন অনুভূতি নেই। তার কাছে আদনান নিতান্তই একজন বখাটে, ইবটিজার, প্লেবয়, উড়নচণ্ডী, উশৃঙ্খল, অভদ্র এবং বাজে ছেলে। সেদিনের পর থেকে আদনান বা ইলমা কেউই কারোর মুখোমুখি হয়নি।
বলা যায় ইলমা নিজেকে রুমবন্দি করে নিয়েছে। সকালে নাস্তা সেরে কলেজ যায়, এসে আবার রুমে চলে যায়। শুধু খাবার খাওয়ার সময় ছাড়া তাকে লিভিং রুমে দেখা যায় না। মাঝে মধ্যে তো খাবারের প্লেট নিয়ে রুমেও চলে যায়। প্রায় 15 দিন হলো এভাবে চলছে। এদিকে আদনান যতবারই লিভিং রুমে আসে ততবারই ইলমার রুমের দিকে তাকায়। সব সময় দরজাটা লক করাই দেখে। দিনে কতবার ব্যালকনিতে যায় কিন্তু ইলমার দেখা পায় না। সে কাউকে জিজ্ঞেস করতে পারছে না ইলমা কেন লিভিং রুমে আসছে না। সেদিন সন্ধ্যায় আদনান সোফায় বসে ফোন স্ক্রল করছিল। অপেক্ষা করছে ইলমার দেখা পায় কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান নিজে ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, কিও প্রেমিক নারী রুমে বসে আমার জন্য ভালোবাসা জমাচ্ছিস নাকি? বইয়ের পাশে থাকা ফোনটায় মেসেজের আওয়াজ হতে ইলমা সেটা হাতে নেয়। আদনানের মেসেজ দেখে মৃদু হাসে। মনে মনে ভাবছে 15 দিন হলো ইলমা গা ঢাকা দিয়েছে। বেচারা আদনানের কি অবস্থা কে জানে। ইলমা মেসেজ সিন করে রিপ্লাই করে, তোমার জন্য ভালোবাসা জমাব কেন শুনি? তাহলে কার জন্য জমাবি? তোর ছেলে ফ্রেন্ডদের জন্য। প্রয়োজন হলে তাই করব। বেশি দিন বাঁচার ইচ্ছে নেই। এই 18 বছর বয়সেই মরতে চাস? তাহলে তো ভালোই। আল্লাহ সবকিছু থেকে বাঁচিয়ে নিবে। রুমে বসে মনে হয় আমার শোক পালন করছিস। বাইরে আয়। চিন্তা করিস না, পাত্তা দেব। এই আমি কি তোমার পাত্তার জন্য বসে আছি নাকি? প্রেমিক নারী, তোর অবহেলাতে আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে আছে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। কিছু লেখার মতো পেল না। ইলমা ফোনটা রেখে ব্যালকনিতে যায়। আকস্মিকভাবে তখন আদনানও ব্যালকনিতে এসেছে। দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায়। আদনান ইলমাকে দেখে মৃদু হেসে বলে, অবশেষে সদরঘাটের কাজ শেষ করে দেখা দিয়েছে আমার প্রেমিক নারী। এই মুখ সামলে কথা বলো। আচ্ছা, মুখ সামলে নিলাম। এবার বল, আমার হবি। ইলমা মুখ ভেঙচি কেটে বলে, বাজে ছেলেদের প্রেমে পড়তে নেই। ওদের ছোঁয়া এবং সঙ্গ দুটোই সর্বনাশ ডেকে আনে। ওই যে বাজে স্বভাব গানের একটা লাইন আছে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে। গলে যাবে যে বরফ গলে না। ঠিক তুমিও সেরকম। তোমার সঙ্গ পেলে অকালেই ঝরে যাব। বোকা মেয়ে, আমার সঙ্গতে অকালেই ঝরে যাবি না, বরং 1000 বছর বাঁচার ইচ্ছে পোষণ করবি। অতিরিক্ত কিছু ভালো না। শাহরিয়ার আদনান শেখ। আপনার আমার পথ সম্পূর্ণ আলাদা। আমি বাবা পাগল মেয়ে। নিশ্চয়ই আমার বাবার ভালোবাসার কাছে আপনার ভালোবাসা অতি ঠুনকো। প্রেমিক নারী, তোর প্রতি আমার ভালোবাসা ঠুনকো না। ইলমা জবাব দেয় না। এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে রয়। সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছাড়ে। হুট করে নিজের মায়ের কথা মনে পড়ছে। নিশ্চয়ই মানুষটা নিজের স্বামী, সন্তান, সংসার নিয়ে সুখে আছে। আচ্ছা, সে মানুষটার কি মনে পড়ে না, রক্তে মাংসে গড়া তার একটা অস্তিত্ব ফেলে গেছে? কি জানি। এই শহরে সবার মায়ার অতল গভীর হয় না। কারোর কারোর আবেগ মিশ্রিত মায়া ওই হাওয়াই মিঠাইয়ের মতো হয়। এই আছে, মুহূর্তে হাওয়া হয়ে গেছে। ইলমাকে চুপ দেখে আদনান কিছু বলার মতো খুঁজে পেল না। তবে আলাদা একটা শান্তি পেল। এই যে দুজন পাশাপাশি ব্যালকন হতে দাঁড়িয়ে চাঁদ দেখছে, নক্ষত্রের সৌন্দর্য উপভোগ করছে, অল্প স্বল্প বুলিতে প্রেম নিবেদন করেছে, হোক সবটা অস্থায়ী তবুও আদনানের কাছে সেটা ভীষণ মূল্যবান। বুকের বা পাশটায় চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তার প্রিয়তমাকে হারিয়ে ফেলার ভয় মনে তোলপাড় সৃষ্টি করে। এই প্রেমের বিষ খুবই ভয়ানকভাবে তাকে গ্রাস করেছে। শাহরিয়ার আদনান শেখ, যার কাছে প্রেম করা জামা চেঞ্জ করার মতো ব্যাপার ছিল। রাস্তাঘাটে মেয়েদের ইভটিজিং করা, নিজের মর্জি মতো ক্লাবে যাওয়া, মেয়েদের সাথে ডেট করা তার রুটিন ছিল। সেই শাহরিয়ার আদনান শেখ কাউকে ভালোবেসে সব ত্যাগ করেছে। কিন্তু সেই মানুষটা তার হবে কিনা নিশ্চয়তা নেই। অদৃশ্য একটা দেওয়াল যেন তাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। আদনান একনজরে ইলমার দিকে তাকায়। সে আকাশের দিকে তারা দেখতে ব্যস্ত। আদনান কণ্ঠস্বর নরম করে পুনরায় ডাকে, প্রেমিক নারী শোন। ইলমা ঘাড় ফিরিয়ে তাকায়। এই মুহূর্তে এই ডাকটা ভীষণ আদুরে শোনালো। নেই রাগ, মজা বা ছলচাতুরি। শুধুই আছে এক বুক আশা, যত্ন এবং ভালোবাসা। ইলমা সাড়া দেয়। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয়, হ্যাঁ বলো। এভাবে ডাকলে সব সময় সাড়া দিবি তো? অতিরিক্ত কিছুই ভালো না। ভালোবাসি তোকে। ভীষণ ভালোবাসি।
ভালোবাসা গোপনে সুন্দর এভাবে প্রকাশ করতে নেই। প্রকাশ করলে দোষ কি? অবহেলা নিতে পারবে না। শাহরিয়ার আদনান শেখের মতো প্লেবয় আজকে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে। কি হাস্যকর ব্যাপার! আদনানের কথায় ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। ব্যালকনি থেকে যাওয়ার জন্য পা বাড়ালে আদনান বলে, আরেকটু থাক না। কি মিষ্টি, আদুরে আবদার। ইলমা মৃদু হেসে জবাব দেয়, কেন? তুই যতক্ষণ পাশে থাকিস ততক্ষণ ভালো থাকি। এরই মাঝে বেশ কয়েক মাস কেটে যায়। ইলমার বোর্ড পরীক্ষার সময়ও ঘনিয়ে আসে। সেজন্য দিনরাত এক করে পড়ালেখায় মনোনিবেশ করে। সেই যে সবার থেকে নিজেকে আড়াল করলে এখনো ঠিক আড়ালেই আছে সে। এই নিয়ে কেউই তেমন কথা তোলেনি। আদনানের সাথে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে টুকটাক কথাবার্তা হয়। তবে আগের মতো ঝগড়া করে না। মাঝে মধ্যে লিভিং রুমে দেখা হলে দুজনের চোখাচোখি হয় কিন্তু ঠোঁট নড়ে বাক্য উচ্চারণ হয় না। আর না ঝগড়াঝাটি হয়। আদনানের হৃদয় পুরে তপ্ত মরুভূমি। যেখানে এক ফোঁটা পানি নামক ভালোবাসার অভাব। চিত্ত দখল করে রাখা সেই নারী যার কোন হদিস নেই। কেউ একজন তার অপেক্ষায় দিনের পর দিন কাটাচ্ছে। আদনান আগের থেকে অনেকটা দায়িত্ববান হয়ে উঠেছে। যেমন পড়াশোনায় ফোকাস করেছে, সাথে কিছু কিছু জায়গায় চাকরির জন্য এপ্লাই করেছে। বেশি না 20 থেকে 30 হাজার টাকা স্যালারি হলেও এনাফ। না হয় 2 বছর একটু কষ্ট করবে। মাস্টার্স কমপ্লিট হলে এমনিতেও তার বাবাকে ধরে ভালো কোন চাকরি নিয়ে নিবে। কিন্তু ইলমাকে সে হারাতে পারবে না। ইনান শেখ সকালের নাস্তা সেরে ইলমাকে ডাকেন। এখন ইলমার কলেজ বন্ধ। বাসায় পড়াশোনার উপর বেশি চাপ দেওয়া হচ্ছে। দিন রাত এক করে পড়াশোনা করে মেয়েটা। ভালো একটা রেজাল্ট, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। এই তো। বাবার ডাকে সাড়া দিয়ে ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে বলেন, দুপুরের খাবার সময় মতো খেয়ে নিও। ইলমা মাথা নাড়ায়। আদনান পাউরুটিতে কামড় বসাতে বসাতে বাবা মেয়েকে দেখছে। ইনান শেখ চলে যাওয়ার পেছনে দিয়ে ফরিদা পারভিন আসেন। হাতে তার পায়েসের বাটি। ইলমার দিকে সেটা এগিয়ে দিয়ে বলেন, দোতলায় তোর ফুফিকে দিয়ে আয়। ফারিস একটু পর অফিস যাবে। খেয়ে যেতে পারবে। তখন আদনান বাজখাই কণ্ঠে বলে উঠে, রুরি তুমি দেখো না ওর এক্সাম সামনে। টেপলা একবেলা পায়েস না খেলে কিছু হবে না। কিন্তু মেলিচার সময় নষ্ট হলে সেটা ফেরত পাওয়া যাবে না। এতে দরদ তো নিজে গিয়ে দিয়ে আসো। আদনানের কথায় দাদি, ইলমা দুজনে হতভম্ব হয়ে তাকায়। আদনান যে ভেতরে ভেতরে পুড়ছে সেটা ইলমা ভালো বুঝতে পারছে। ফরিদা পারভিন এসে আদনানের কান মলানি দিয়ে বলেন, নাতি, আমার প্রতি ভালোবাসা কমে গেছে। তোমারও আমার প্রতি ভালোবাসা কমে গেছে। অভিমান শোনালো সেই বাক্য। ফরিদা পারভিন এক গাল হেসে বলেন, কই কমেছে? এখনো তো পায়েস রান্না করে খাওয়াই। হ্যাঁ। কিন্তু মেলিচাকে দিয়ে তো আর সেবা যত্ন দেও না। মেলিচাকে দিয়ে টেপালার জন্য পায়েস পাঠাচ্ছ, কই আমার জন্য তো পাঠাচ্ছ না। আদনানের কথায় ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব দেখেও পাত্তা দেয় না। ফরিদা পারভিন নাতির কথায় হো হো করে হেসে উঠেন। বলেন, আমি থাকতে জেহেরা কেন? তুমি থাকতে টেপলার জন্য মেলিচা কেন? ইলমা আর আদনানের কথায় কান দেয় না। পায়েসের বাটি হাতে বাসা থেকে বের হয়। আদনান ফরিদা পারভিনকে কিচেনে ডাকছে বলে বাসা থেকে বেরোয়। তড়িঘড়ি দৌড়ে ইলমার সোজাসুজি দাঁড়ায়। আদনানের এমন পাগলামতে ইলমা চুপ করে তাকায়। আদনান ইলমার কপালে টোকা মেরে বলে, এই ফ্ল্যাটে কিছু আছে? নাকি শুধু রাগটাই আছে? থাকলে নিশ্চয়ই এখন তোমার প্রশ্নের জবাব দিতাম না। এই ইগো দেখাবি না। পথ ছাড়ো। কেউ দেখবে। তাতে কি? মানুষ খারাপ বলবে। লোকে না হয় একটু মন্দ বলুক। ভালোবাসলে শুধু ভালো হতে হয় না, একটু মন্দও হতে হয়। বাজে ছেলেদের মন্দ বললে কিছু হবে না। কিন্তু ভালে মেয়েদের মন্দ বললে সেটা নিশ্চয়ই মেনে নেওয়া যাবে না। ইলমার কথায় আদনান মৃদু হাসে। ইলমা তাকায় সেই হাসির দিকে। আদনান ইলমাকে এক নজর দেখে মলিন হেসে বলে, ভালো মেয়ের গায়ে কলঙ্ক লাগানোর সাধ্য আমার নেই। আসি। ইলমা আদনানের কথায় জবাব দেয় না। শুধু এক পলক তাকিয়ে থাকে আদনানের যাওয়ার পানে। ইলমা যেন মুহূর্তে ঘোরের মাঝে ডুবে যায়। খারাপ ছেলেটা তার বিরহে দিনের পর দিন পুড়ছে। সব খারাপ সঙ্গ ত্যাগ করেছে। নিজেকে তৈরি করছে। এটা কি যথেষ্ট নয়? কি জানি। সমাজের নিয়মে তো খারাপ ছেলেরা সব সময় খারাপই থাকে।
কিন্তু আজকে ইলমা যেন আদনানকে আর 10টা ভালো মানুষের চেয়েও উত্তম রূপে আবিষ্কার করল। তার চোখে কি মায়া, কথায় কি গভীরতা। সবকিছুর ধ্যান ভাঙে যখন ফারিস ইলমাকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দেয়, ম্যালিসা, এখানে দাঁড়িয়ে আছো কেন? ফারিসের মুখে ম্যালিসা ডাকটা ইলমার সহ্য হলো না। এই ম্যালিসা নামের ভুলভাল ডাকটা শুধুমাত্র ওই উড়নচণ্ডী বাজে ছেলেটার মুখেই মানায়। ইলমার রাগ হলো, কিন্তু কারণটা অজানা। ফারিসের মুখের দিকে একবার তাকিয়ে ইলমা মাথা নাড়ায়। জবাব দেয়, আমাকে ইলমা বলে ডাকবেন। ম্যালিসা নামটা না ডাকলে খুশি হব। ইলমার কথায় ফারিস যেন কি মজা পেল। শব্দ করে হেসে বলে, ডন্ট ওয়ারি, নামের সঠিক উচ্চারণটাই করব। আদানের মতো মেলিচা বলবো না। সঠিক উচ্চারণ প্রয়োজন নেই। ইলমা বলেই ডাকবেন। ফারিস হাসি থামিয়ে বলে, ঠিক আছে ইলমা। এবার বলো, হাতে ওটা কি? ইলমা বাটিটা বাড়িয়ে দিয়ে বলে, দাদি আপনার জন্য পায়েস পাঠিয়েছে। বাটিটা রেখে পায়েসগুলো ফেরত। না মানে পায়েস বাটি দুটোই রেখে দিন, একটাও দিতে হবে না। কথাটা বলে ইলমা ঢোক গিলে। আয় হায়, এত বড় মিস্টেক। ইলমা জড়িয়ে আসা কথা শুনে ফারিসের বেশ হাসি পেল। বাটি হাতে নিয়ে ইলমাকে অভয় দিয়ে বলে, নার্ভাস হচ্ছ কেন? বাসায় যাও, আমার পড়া আছে। আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। কথাটা বলে ইলমা ধূপধা পা ফেলে চলে আসে। ফারিস বাটি হাতে ইলমার যাওয়া দেখছে। দরজা খুলে ভেতরে প্রবেশের সময় আদনানের বুকের সাথে ঠাস করে বাড়ি খায় ইলমা। মাথা উঁচু করে তাকাতে দেখে আদনান তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ইলমা কিছু বলতে গিয়েও বলে না। আদনান চোখে মুখে বিরক্তির রেখা টেনে বলে, চোখ কি টেপলার পকেটে রেখে এসেছিস? এই একদম উল্টাপাল্টা বলবে না। শরত, সব সময় শুধু আজেবাজে কথাবার্তা। তুই ধাক্কা দিয়ে আমার লয়ালিটিতে আঘাত করেছিস। আসছে আমার লয়াল। মুখটা বন্ধ রাখতে দাও। কি বলবি শুনি? ভার্সিটি যাও। কথাটা বলে ইলমা পাশ কাটিয়ে ভেতরে যায়। আদনান বিড়বিড় করে বলে, নাটকোবাজ। সন্ধ্যায় তারেক মাহমুদ নাস্তা খাওয়ার সময় ইনান শেখকে বলেন, জায়গা রেজিস্ট্রি হয়ে গেছে। ভাবছি বাড়ির কাজ শেষ হলে সেটা নিয়ে ভাবব। ইনান শেখ কফিতে চুমুক দিয়ে বলেন, এই বিল্ডিংয়ের পাশের জায়গাটা নিয়ে ভাবছো না? বাড়িতে শিফট হই আগে, এরপর বাকি সব চিন্তা ভাবনা। ইনান শেখ আদনানের দিকে তাকান। সে বসে বসে ফোন স্ক্রল করছে। তৃপ্তি, ইলমা দুজন পাশাপাশি বসে কফি পান করছে। সে সময় উপস্থিত হয় ফাতিহা। এসেই ভাইদের সাথে খোশগল্পে মেতে উঠেন। প্রপার্টি বাকি সবকিছু নিয়েও কথা উঠে। আদনান বিরক্ত হয় এসব আলোচনাতে। এরই মাঝে ফাতিহা আকস্মিক একটা আবদার করে বসে। ইনান শেখকে বলে, ইলমাকে আমার ফারিসের বউ করে নিতে চাই। তোমরা রাজি থাকলে ইলমার পরীক্ষার পর এনগেজমেন্ট হবে। বিয়ে না হয় 2-3 বছর পর হবে। আদনানের হৃদয়ে তলপাড় সৃষ্টি করার জন্য এই বাক্যটা বুঝি যথেষ্ট ছিল। ইলমা তার বাবার দিকে তাকায়। এই মুহূর্তে ফাইজা বেশ খুশি হয়। এনগেজমেন্ট হলে না হয় 1 বছর দেরি করবে। তাও তো ইলমা বাসা ছাড়বে। ইনান শেখ কপাল কুঁচকায়। ভেবে দেখেন সম্বন্ধটা খারাপ না। তাদের জানাশোনার ভেতর। এমনিতে ইনান শেখের চোখে ফারিস অতিরিক্ত ভদ্র ছেলে। ফাতিহাও ইলমাকে বেশ আদর যত্ন করেন। ইলমার যেহেতু মা নেই, ফাতিহা নিশ্চয়ই মায়ের মতো করবে। এমনিতেও ফারিসের বোন নেই। সব মিলিয়ে নিঝঞ্ঝাট পরিবার, ছোট্ট পরিবার। যখন খুশি তখন মেয়ে আসতে পারবে। তারাও নির্দ্বিধায় যেতে পারবে। ইলমাও বেশ সুখেই থাকবে। ইনান শেখ জানেন তার মেয়ে তার কথায় সব করতে পারবে। নিশ্চয়ই তার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে আপত্তি দেখাবে না। আদনান অসহায় চাহনিতে ইলমাকে দেখছে। সে নিষ্প্রভ হয়ে বসে আছে। এই মুহূর্তে আদনানের কিছুই ভালো লাগছে না। ইলমার কাছে খুব করে বিনীত অনুরোধ করতে মন চাচ্ছে, আমার হলে কি খুব ক্ষতি হবে? চলো না তুই, আমি, আমরা, হই, ভেঙে সকল প্রথা। অথচ বলার মতো সাহস আসছে না। ইলমা না তাকে বুঝছে আর না তার ভালোবাসার গভীরতা বুঝছে। কখনো বুঝবে কিনা খুব সন্দেহ। বাকি সবার মতো আদনান নিজেও নীরব দর্শক হয়। ইনান শেখের মতো শোনার জন্য অপেক্ষায় বসে আছে। ইনান শেখ সবাকে পরখ করে হাসি মুখে বলেন, কথাটা খারাপ না। তবে ছেলেমেয়ের মাঝে যদি বোঝাপড়া ভালো হয় তাহলে আমার আপত্তি নেই। ফারিস এবং ইলমা দুজনের মতামত নিয়ে তারপর আগানো হবে।
আমি চাই না আমার মেয়ের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে, আবার এটাও চাই না তার অমতে কিছু হোক। বিয়ে সারা জীবনের ব্যাপার। তার যদি ফারিসকে লাইফ পার্টনার হিসাবে চুজ হয়, দ্যাটস গুড। যদি ভাই হিসাবে দেখতে চায়, আমি সেটাও গুরুত্ব দেব। আমি চাই না আমার মেয়ে আমার কোন সিদ্ধান্তের জন্য আফসোস করুক, কষ্ট পাক। তখন তারেক মাহমুদ বলেন, ইনানের কথায় যুক্তি আছে। ইলমার যদি ফারিসকে ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ। ফারিসের যদি মতো থাকে তাহলেও আলহামদুলিল্লাহ। আদনান তার বাবাকে দেখছে। বর্তমানে নিজের বাবাকে সবচেয়ে বেশি শত্রু মনে হচ্ছে। নিজের ছেলের মনের মানুষকে আরেকজনের সাথে বিয়ে দেওয়ার জন্য কি ভীষণ উঠে পড়ে লেগেছে। উনি তো ইনান শেখের থেকেও বড় হিটলার। তখন ফরিদা পারভিন বলেন, আদনান তো সবার বড়। ওর বিয়েটা আগে দাও। নাতিডারে বউয়ের আঁচলে বাইন্ধা দাও, দেখবা সব ঠিকঠাক হয়ে গেছে। তখন তৃপ্ত সুর মিলিয়ে বলে, হ্যাঁ, ভাইয়াকে বিয়েটা করিয়ে দাও। তখন তারেক মাহমুদ তৃপ্তিকে ধমকে বলে, ওর মতো বাজে ছেলের কাছে কোন বাবা তার মেয়েকে তুলে দিবে শুনি। আরো 5 বছর যাক, নিজেকে তৈরি করুক। তখন আদনান লজ্জাশ্রম ত্যাগ করে বলে, ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো। এমনিতেও আমি জব নিচ্ছি। তোমরা চাইলে বউয়ের আঁচলে আমায় বেঁধে দিতে পারো। তখন ঈশিতা বলে, একটু লাজলজ্জা রাখো। যেখানে ফারিস তোমার সিনিয়র হয়ে বিয়ে করতে আরো 3-4 বছর লেট। তুমি এত লাফাচ্ছ কেন? বউকে বেশি দিন শ্বশুর বাড়ি রাখতে নেই। পাপ হয়। আদনানের কথায় ফাতিহা হাসছে। ইনান শেখ হাসবেন নাকি সিরিয়াস হয়ে বসে থাকবেন ভাবছেন। তবে ফরিদা পারভিন হাসতে হাসতে তারেক মাহমুদকে বলেন, আমার নাতির তাড়াতাড়ি বিয়ে করাই দাও। এখনই মেয়ে খুঁজছি আমি। ওর কথায় সব হবে নাকি? তারেক মাহমুদের কথায় আদনান জবাব দেয়, বিয়েটা তো আমি করছি। তাহলে আমার কথায় হবে না কেন? ঠিক আছে। আম্মা তোমার আদরের নাতির জন্য মেয়ে দেখা শুরু করো। দাদি বেশি মডার্ন মেয়ে দেখবা না। ব্যাকডেটেড মেয়ে দেখবা। এই শহরে কয়জন আছে ব্যাকডেটেড? তৃপ্তির কথায় আদনা ফিচেল হেসে জবাব দেয়, একজন আছে। সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথায় তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলে, তাহলে তার ঠিকানা দাও। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। ইলমা হৃদয় প্রসারিত করে তাকায়। ইলমার মনে প্রশ্ন জাগে, ওই একজনটা আসলে কে? চলবে। গল্প, গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। তৃতীয় পর্ব। লেখনীতে শার্লি।